আমরা প্রোগ্রাম করতেছি, ওটাও 1 ঘন্টা সম্ভব হয় না, 1 আমরা ঘন্টা লাইভে বডি চলে যাচ্ছি, সম্ভব হয় না। আমরা লাইভে চলে যাচ্ছি মুকুল ভাই। আচ্ছা, হ্যালো, ভালো আছো? আছি আমি, একটা মিটিং একটু পরে করো। সবাইকে স্বাগত জানাচ্ছি প্রবাস দর্পণ নিয়মিত সংলাপে। আপনারা জানেন সারা বিশ্বে কোভিড-19 মহামারীতে 14,50,000 মানুষ মারা গেছেন। আমাদের ইউকে সহ ইউরোপের বিভিন্ন দেশে আবার লকডাউন শুরু হয়েছে। কোভিডের দ্বিতীয় ঢেউয়ে ইউকে প্রতিদিন গড়ে প্রায় 5 শতাধিক মানুষ মারা যাচ্ছেন। আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশে আক্রান্ত মৃত্যু সংখ্যা দিন দিন বেড়েই চলছে। আর একই সাথে দেশে নারী নির্যাতন, বেকার সমস্যা, দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি, মানুষের মধ্যে হতাশা বিরাজ করছে। এছাড়াও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে 1 লক্ষ প্রবাসী ভিসার মেয়াদ ও বিমানের টিকিটের অভাবে নিজ কর্মস্থলে ফিরতে পারছেন না। এই জন্য আমরা প্রবাসীরা গভীর উদ্বেগ উৎকণ্ঠায় আছি। কি হচ্ছে বাংলাদেশে তা জানতে আজকে এই সংলাপ। আজকের বিষয় কোভিড-19 ও সমসাময়িক বাংলাদেশ। আমাদের অতিথি প্যানেলে আছেন মাননীয় সংসদ সদস্য, সাবেক ছাত্রনেতা, সাবেক প্রতিমন্ত্রী, আওয়ামী লীগ নেতা ডক্টর সি বীরেন শিকদার এমপি। আমাদের সাথে আছেন সাবেক ছাত্রনেতা, সাবেক বিরোধী দলের চিফ হুইপ, সাবেক সাংসদ, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জনাব জয়নুল আবেদিন ফারুক। আমাদের সাথে আছেন তেল, গ্যাস, খনিজ ও বন্দর রক্ষা জাতীয় কমিটির যুক্তরাজ্যের আহ্বায়ক ডাক্তার মুকুল মুকুল। আমাদের সাথে আছেন চট্টগ্রাম ফিল্ড হসপিটালের প্রধান নির্বাহী বিশিষ্ট চিকিৎসক ডাক্তার বিদ্যুৎ বড়ুয়া। সাংবাদিক হিসেবে আছেন প্রবাস দর্পণ চট্টগ্রাম ব্যুরো প্রধান শাহরিয়া হাসান। আমরা প্রতিদিনই কোভিড-19 এর আপডেট নিয়ে আমাদের অনুষ্ঠান শুরু করি। আজকেও আপডেট জানতে যাবো আমাদের প্রবাস দর্পণ চট্টগ্রাম ব্যুরো প্রধান শাহরিয়া হাসানের কাছে। জি, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি রূপক দা। আপনারা জানেন সবাই যে আমরা সরকারের স্বাস্থ্য অধিদপ্তর থেকে যে প্রেস বিজ্ঞপ্তি গণমাধ্যমে দেওয়া হয় সেটার উপর ভিত্তি করে আপনাদের কাছে কোভিড-19 সর্বশেষ তথ্যটি আমরা জানা দিয়ে থাকি। ঠিক একইভাবে আজকে গত 24 ঘন্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে 14,012 জনের। এতে কোভিড-19 শনাক্ত হয়েছে 1,908 জনের। কোভিড-19 আক্রান্ত হয়ে গেল 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 36 জন। গত 24 ঘন্টায় কোভিড-19 থেকে সুস্থ হয়ে ফিরে এসেছেন 2,209 জন। গেল 24 ঘন্টায় আইসোলেশনে নেওয়া হয়েছে 171 জনকে, আইসোলেশন থেকে ছাড় দেওয়া হয়েছে 82 জনকে। এটি ছিল গত 24 ঘন্টার খবর। এর বাইরে যেটি বলতে হয় সেটি হচ্ছে এ পর্যন্ত বাংলাদেশে কোভিড-19 এর নমুনা পরীক্ষা করা হয়েছে 27,43,592 জনের। এতে কোভিড-19 শনাক্ত হয়েছে 4,60,619 জনের শরীরে। কোভিড-19 আক্রান্ত হয়ে দুঃখজনকভাবে এ পর্যন্ত মৃত্যুবরণকারীর সংখ্যা 6,580। এ পর্যন্ত কোভিড-19 থেকে সুস্থ হয়ে ফিরেছেন ঘরে, হাসপাতালে বিভিন্নভাবে চিকিৎসা সেবা নিয়ে 3,75,885 জন। এই মুহূর্তে আইসোলেশনে আছেন 12,805 জন। আইসোলেশন থেকে এ পর্যন্ত ছাড় দেওয়া হয়েছে 78,029 জনকে। এটি ছিল বাংলাদেশের সর্বশেষ কোভিড-19 নিয়ে যে চিত্র, সেটি আপনাদেরকে জানান দিলাম। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ শাহরিয়ার ভাই। আবার আসবো আপনার কাছে। আমি শুরুতেই যাব। আমরা বিশেষ করে ইউরোপের বিভিন্ন দেশে কোভিড এর দ্বিতীয় ঢেউয়ে এসে মানুষের মৃত্যু সংখ্যা বাড়ছে, আক্রান্ত সংখ্যা বাড়ছে। বিশেষ করে এখানে প্রবাসী বাংলাদেশিরা অনেকে আক্রান্ত হচ্ছেন। আমি যাব ডাক্তার কাজী মুকুল, যিনি তেল, গ্যাস, খনিজ, বন্দর রক্ষা যুক্তরাজ্যের কমিটির আহ্বায়ক। মুকুল ভাই, আমরা যেটা দেখতে পাচ্ছি যে প্রতিদিনই আমাদের ইউকেতে এবং ইউরোপের বিভিন্ন দেশে কোভিড এ আক্রান্ত সংখ্যা, মৃত্যু সংখ্যা বাড়ছে। একই সাথে আমরা দেখতে পাচ্ছি ভ্যাকসিন নিয়ে অনেকেই বিভিন্ন মিডিয়া বলছে যে ডিসেম্বরের প্রথম সপ্তাহে ভ্যাকসিন চলে আসতে পারে। এই যদি একটু আপনি আমাদের সর্বশেষ আপডেট জানান প্লিজ। প্রথমে আমি একটু কোভিড সম্বন্ধে 1 মিনিট বলি বা 2 মিনিট, তারপরে বলি। কোভিড এটা একটা সিরিয়াস অসুখ, কিন্তু আসলে এরকম সিরিয়াস না। কিন্তু যাদের ধরে তাদের মধ্যে যে কার সিরিয়াস হয়ে মারা যাবে কেউ জানে না। এবং এটা একটা ভাইরাস ইনফেকশন, লাইক এনি আদার ভাইরাস ইনফেকশন। কিন্তু এটার একটা ব্যাপার হলো সারা পৃথিবীতে এফেক্ট করছে, যেটা এই পর্যন্ত কোনো ভাইরাস এইভাবে এফেক্ট করে না পৃথিবীকে, রিজন ওয়াইজ করছে। এই জন্য সারা পৃথিবীতে একটা মানে সাংঘাতিক অবস্থার, বিভীষিকাময় অবস্থার সৃষ্টি হয়েছে। এন্টার ইউরোপে এটা প্রথম ধাপ তো চলে গেছে, সেকেন্ড ধাপ আরম্ভ হয়েছে।
মৃত্যু 40-50 জনের নেমে আসছিল, এখন 500 থেকে 700 পর্যন্ত লন্ডনেই মারা যাচ্ছে। কাজেই একটা বিভীষিকাময় অবস্থা। আমার চারপাশে, আমি যেখানে থাকি সাউথ গেটে, অসম্ভব ভাবে কোভিড আরম্ভ হয়েছে। আমার যেটা প্র্যাকটিস করি সেখানে অসম্ভব ভাবে আক্রান্ত হয়েছে মানুষ, চিন্তার বাইরে, যেটা প্রথম ধাপে এত হয় নাই। কাজেই এটা একটা সিরিয়াস টার্ন নিচ্ছে এবং এখানে যে কি দুরবস্থা মানুষের, চাকরি বাকরির অবস্থা, ব্যবসাপাতির অবস্থা, মানে আমার অনেক বন্ধু বান্ধব আছে তারা কাঁদতেছে। যাদের রেস্টুরেন্ট বিজনেস তারা তো ফিনিশ, 1 বছরে 9 মাসে তারা একেবারে শেষ, সর্বশান্ত। মানে তারা যে কি দুরবস্থা এটা বোঝানো মুশকিল। তাও তো এই দেশের গভর্নমেন্ট কিছু পয়সা পাতি দেয়, মোটামুটি চলে, কিন্তু পৃথিবীর বেশিরভাগ দেশে বেশিরভাগ মানুষই না খেয়ে থাকা এবং একটা এমন পরিস্থিতি গেছে যে এটা যদি বেশিকারী হয়ে চলতে থাকে তাদের না খেয়ে মরে যাওয়া লাগবে, এছাড়া কোনো উপায় থাকবে না। ইন্ডাস্ট্রি তো শেষই হয়ে যাবে। তবে মাঝখানে একটু ভালোর দিকে যাওয়ায় ব্যবসাপাতিটা একটু আগাচ্ছিল, ইউরোপ আগাচ্ছিল, কিন্তু সেটাও থাকবে না, থাকতেছে না। কারণ কি, সবাই ভয় পেয়ে গেছে, এরা কি করবে না কি হবে আমরা জানি না। এখন তারা বলতেছে থার্ড ফেজের কথা তারা চিন্তা করতেছে। এপ্রিল মার্চ পর্যন্ত কিছু হবেই না, তারপর যদি কিছু হয়। এখন কথা হলো কোভিড ইনজেকশন, ইমিউনাইজেশন যেটাকে আমরা বলি। এখানে ধরো 3 ধরনের টাইপের ইমিউনাইজেশন আছে। কতগুলো জেনেটিক্যালি করা হয়, কতগুলো ওদের সারফেস থেকে করা হয়, কতগুলো লাইভ ভাইরাসকে ডেট করে করা হয়। কিন্তু ইমিউনাইজেশনটা মুশকিলটা হলো এই পর্যন্ত যতগুলো মার্কেটে আর্লি আসতেছে এদের মোটামুটি সবরে বলা যায় যে প্রিজার্ভ করা এবং সেগুলো ট্রান্সপোর্ট করা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রির মতন কান্ট্রি বা বাংলাদেশ মতো কান্ট্রির বিরাট বিপদ হবে। কারণ -20 to -40 ডিগ্রি টেম্পারেচারে ট্রান্সপোর্ট করা, সেগুলো রাখা, সেগুলো দেওয়া, কাজেই এটা ভেরি ভেরি আনপ্র্যাকটিক্যাল। আর একটা ভ্যাকসিন বাইরে হয়েছে, সেটা আরো কম টেম্পারেচারে রাখা যাবে, এটা ইজি ট্রান্সপোর্ট হবে, কিন্তু তাদের প্রোটেকশন ক্ষমতা মাত্র 70-75%, আর অন্যগুলা 90-95%। কিন্তু কথাটা হলো যে ভ্যাকসিনের মধ্যে অনেক ঝামেলা আছে, এটাকে তাদের সর্ট আউট করতে হবে। এখন যে বলে যে একটা ভ্যাকসিন বাইর করছি 95% এফিসিয়েন্সি, কিন্তু তোমার ট্রান্সপোর্ট করা লাগবে -40 ডিগ্রি সেন্টিগ্রেডে। আপনার বাংলাদেশের একটা থানায়, একটা গ্রামে আপনার কেমনে দিবেন মানুষের? কেউ কি 10 মাইল হাইটে যে থানা হেডকোয়ার্টারে যে ইনজেকশন দিবে? এটা পাগলামিক ব্যাপার। কাজেই ভ্যাকসিন হওয়া লাগবে যেটা ইজি ট্রান্সপোর্টেবল, যেটা লংজিভিটি থাকবে কম টেম্পারেচারে, এই ধরনের। এবং বাংলাদেশকে ওইভাবেই আগাইতে হবে এবং দেখতে হবে কোথায় কোভিড ইনজেকশন এইরকম ধরনের গুলো পাওয়া যায় যেটা আমাদের দেশের জন্য উপযোগী। তার মানে হলো এগুলো আমাদের দেশে ট্রান্সপোর্ট করতে এবং রক্ষণাবেক্ষণ করতে যে ফ্রিজিং সিস্টেম থাকে সেটা ইজি, অর্ডিনারি ফ্রিজে রাখা যায় মোরাললেস, কিংবা এমনি ছোট হ্যান্ড ফ্রিজ ইসের মতো, ছোট হ্যান্ড পোর্টেবল ফ্রিজের মতন থাকলে সেগুলোর মধ্যে নিয়ে যাওয়া যায়, বিভিন্ন জায়গায়, বিভিন্ন গ্রামে, বাড়িতে যাওয়া যায়। এই ধরনের না হলে পরে আমাদের দেশে মুশকিল আছে। কারণ আপনি বলবেন থানা হেডকোয়ার্টার এসে ইনজেকশন কয়জন নিবে, ওই থানা হেডকোয়ার্টার কয়জন নিবে, গ্রামের লোক আসতে পারবে? অসম্ভব ব্যাপার। কাজেই এইটা হলেও যেটা শেষ রক্ষা কতদূর হবে প্র্যাকটিক্যালিটির জন্য সেটা বোঝা মুশকিল। 2 নম্বর হলো যে পয়সা পাতির ব্যাপার আছে, কতগুলা $10, $12, $14 আছে, আর কতগুলা $2, $4, $5 আছে। এরপরে কেনা লাগবে। বাংলাদেশ অলরেডি, এটা সুসংবাদ যে বাংলাদেশ অলরেডি বিভিন্ন দেশের সাথে কন্ট্যাক্ট করেছে এবং কন্ট্যাক্ট করে চলছে, এবং যেখান থেকে পারা যায় তাড়াতাড়ি করে তারা নেওয়ার চেষ্টা করতেছে। ইউরোপে অলরেডি এরা বলতেছে, এবং আমাদের কাছে ইনস্ট্রাকশন আছে গভর্নমেন্ট থেকে রেডি থাকার জন্য, ডিসেম্বরে দেওয়ার জন্য। ডিসেম্বর এখন ডেটটা বলে নেই, কিন্তু আমরা মনে করি 3rd উইকের মধ্যে হয়তো হবে। এবং তারা প্রায়োরিটি করছে যারা অ্যাট রিস্ক বেশি তাদের, কিন্তু এখনো বলে নাই কোন গ্রুপটা। আমরা জানি যে ডাক্তার, হেলথ প্রফেশনাল, হেলথ রিলেটেড যারা আছে তারা আগে, আর তারপরে আছে যারা এজ রিলেটেড, সিরিয়াস অসুখ রিলেটেড, তাদের ব্যাপারে। কিন্তু
এদের তো ধরো পয়সা অভাব নেই, এদের এরা নিজেরা ওষুধ তৈরি করে, আর একসাথে কোটি কোটি ইনজেকশন আইনা তাদের লোককে দিবে। কিন্তু ওয়ার্ল্ডের একটা ক্যাপাসিটি আছে কত প্রডিউস করতে পারবে, এবং সেখানে বাংলাদেশ, থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিজ, আফ্রিকান কান্ট্রিজ, ল্যাটিন আমেরিকার কান্ট্রিজ যাদের এত অর্থবল নাই, লোক সংখ্যা সারা পৃথিবীর ধরেন 90%ই তারা, যাদের পয়সাপাতি কম, এই ধরনের লোক, তাদের কাছে ইনজেকশন কিভাবে যাবে? যে কটা ইনজেকশন অলরেডি প্রোডাকশন হবে বলছে, তাদের মেজরিটি ইউরোপিয়ান, যাদের পয়সা আছে তারা কিনে ফেলছে। কাজে এই পয়সা থাকলেও যে আপনি লার্জ স্কেলে পাবেন সেটা বিশ্বাস করা মুশকিল এই পরিস্থিতিতে। কাজে বাংলাদেশকে এমন সোর্সে যেতে হবে যারা আশ্বস্ত দেয় যে একটা সার্টেন ডেট দিবে, এর মধ্যে আমরা দিব, কিন্তু সেটা কতদূর সম্ভব হবে বোঝা মুশকিল এই কারণে যে পৃথিবীতে বিলিয়নস এন্ড বিলিয়নস মানুষ, এদের মধ্যে ধরো অন্য সব বাদ 1 বিলিয়নও যদি মানে ট্রিলিয়ন ডোজ লাগবে, এবং এদের প্রোডাকশন কত ফ্যাক্টরি লাগবে, তার কত ক্যাপাসিটি থাকবে, তার ট্রান্সপোর্ট করার যে সিস্টেম লাগবে সেগুলা, তারপরে দেশে নিয়ে ধরেন বাংলাদেশের কথাই বলি, এইগুলা আপনার মেডিকেল প্রফেশনালকে বা মেডিসিন রিলেটেড প্রফেশনালকে শিখাইতে হবে কেউ ইঞ্জেকশন দিতে হয়। ইঞ্জেকশন তারা সবাই দিতে জানে, সবাই দিতে পারে, পুশ করার কোনো ব্যাপার না। কাজেই যে জনবল লাগবে সারা বাংলাদেশে সেটা রাজনীতি শিখাইতে হবে, সবাই তো জানে না। যারা ইমিউনাইজেশন করতে জানে, বাচ্চাদের ইঞ্জেকশন দেয়, ফ্লু ভ্যাকসিন দেয়, এটা ওটা দেয়, ঠিক আছে, তারা জানবে। এই ধরনের লোক একসাথে কতজন পাবে বাংলাদেশ কোটি কোটি লোককে দেওয়ার জন্য, সেটা একটা বোঝার ব্যাপার আছে। ধন্যবাদ। কাজেই আমাদের চিন্তা করতে হবে। ধন্যবাদ মুকুল ভাই। আমরা আজকে এই অনুষ্ঠানটা আমরা 1 ঘন্টা শেষ করার চেষ্টা করব। আমি শুরুতেই যাব, আমাদের সাথে আছেন চট্টগ্রাম ফিল্ড হসপিটালের প্রধান নির্বাহী ডাক্তার বিদ্যুৎ বুড়া। বিদ্যুৎ দা, আপনাকে প্রথমে অভিনন্দন জানাচ্ছি। আমরা দেখতে পেয়েছি যে গত কয়েকদিন যাবত আপনার কোভিড-19 এর বিরুদ্ধে আপনি চট্টগ্রাম ফিল্ড হসপিটাল তৈরি করে মানুষদের গত 4 মাস যে সেবা দিয়েছিলেন, এর জন্য আপনাকে বিভিন্ন প্রতিষ্ঠান আপনাকে সম্বর্ধিত করছে, সম্বর্ধনা দিচ্ছে, অভিনন্দন জানাচ্ছে। এবং এই কোভিড এর যে বর্তমান যে অবস্থা, আপনার কাছে আমি যেটা জানতে চাবো যে বর্তমান অবস্থায় কি আপনারা ফিল্ড হসপিটাল আবার চালু করার সিদ্ধান্ত নিয়েছেন কিনা, বা বাংলাদেশের যে কোভিড এর যে অবস্থা, এবং আমরা দেখি প্রতিদিনই আপনি বিভিন্ন প্রোগ্রামে বলে থাকেন যে স্বাস্থ্যবিধি মানার জন্য বিভিন্ন পরামর্শ দিয়ে থাকেন, কি বলবেন আপনি আজকে এই অনুষ্ঠানে? প্রবাস দর্পণের সবাইকে শুভেচ্ছা, আর যারা শ্রদ্ধেয় ব্যক্তি রয়েছেন আমার সাথে তাদের সবাইকে সালাম জানাচ্ছি। চট্টগ্রাম ফিল্ড হসপিটাল বর্তমানের যে করোনা পরিস্থিতি বাংলাদেশে, আমার মনে হচ্ছে তেমন বেশি প্রয়োজন হবে না, 1 নাম্বার। আর বাংলাদেশের কোভিড পরিস্থিতি আগেও যেমন ছিল, একটু কমে একটু বাড়ে, এইভাবেই চলছে, তেমন কোনো মহামারী কোনো অবস্থা নেই। বিশ্বের যদি আমরা দেখতে পাই, সেখানেও কিন্তু কোভিড পরিস্থিতি মাঝখানে কমে গিয়েছিল। কমে যাওয়ার কারণ ছিল যে মানুষ স্বাস্থ্যবিধি মেনে লকডাউন কোয়ারেন্টাইনের যে প্রথা সেটাকে ভালো করে মেনেছিল, ঘর থেকে বের হয়নি, প্রয়োজন ছাড়া কেউ আসেনি। কিন্তু মাঝখানে আমরা অনেকদিন ঘরে বন্দি থাকতে থাকতে বোর ফিল করতে করতে আমরা ঘর থেকে বের হচ্ছি, জনসমাগম বাড়িয়ে দিচ্ছি, বিভিন্ন সামাজিক আচার অনুষ্ঠান, বিয়ে শাদীতে আমরা এক হচ্ছি, পাশাপাশি রাজনৈতিক অ্যাক্টিভিটিও দেখা যাচ্ছে। সবকিছু মিলে ওই যে ঘর থেকে বের না হওয়ার ফলে যে একটু কমে যাওয়ার প্রবণতা ছিল, আমার দৃশ্যমান ছিল, লক্ষণীয় ছিল। আবার একইভাবে যে জনসমাগম অন্যান্য স্বাভাবিক কাজকর্ম করার কারণে সেই সংক্রমণের হারটা বেড়ে যাচ্ছে। তা আমি এটাকে কখনো দ্বিতীয় ঢেউ বলবো না, যে প্রথম ঢেউয়ের পর্যায়ক্রমিক ধাপ বলতে রাজি আছি। কারণ ওই সময় একটু ভয়ে আতঙ্ক হয়ে মানুষ বের হয়নি, এই কারণেই কম ছিল। আমরা ঠিক একইভাবে আবারও প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হই, স্বাস্থ্যবিধি মানি, তাহলে আমার মনে হয় যে কি এই করোনা ভাইরাসের যে আতঙ্ক সেটা কমে যাবে, এটা পুরোপুরি নিশ্চিত করা যায়। আর ভ্যাকসিন নিয়ে তো অনেক কথা হচ্ছে, গল্প হচ্ছে। আসলে আজকে দেখলাম যে ফাইজারের ভ্যাকসিন
আমেরিকার বিভিন্ন ফ্লাইটে বিভিন্ন অঞ্চলে চলে যাচ্ছে তাদের মানুষের জন্য। কিন্তু ভ্যাকসিন আসা পর্যন্ত আমাদের তো বেঁচে থাকতে হবে। আমাদের দেশে ভ্যাকসিন আসবে কবে হয়তো মিডিয়াবাজি হতে পারে, কৌশল হতে পারে, কিন্তু আদৌ আমার মনে হয় যে এটা জুনের আগে এই ভ্যাকসিন মানুষের কাছে পৌঁছবে কিনা এটা একটা বিষয়। কারণ আমি ইউকেতে আমার বন্ধুরা তারা হয়তো লন্ডনের শেষ সপ্তাহে কিছু ভ্যাকসিন আসবে। আর প্রথম কথা হচ্ছে যারা ভ্যাকসিন প্রোডাকশন করছেন তারা সেই দেশের যারা স্বাস্থ্য সেবায় নিয়োজিত তাদেরকে দিবেন প্রথমে, তারপর তাদের জনগণকে দিবেন, এর পরবর্তীতে আমরা সারপ্লাস তৃতীয় বিশ্বের যেসব দেশগুলো রয়েছে সেখানে আসবে। কিন্তু পাশাপাশি শুক্রবারে 17টা দেশের মধ্যে বাংলাদেশের লিস্টেড যে ভ্যাকসিন যদি বাইরের দেশে আসে এই 17টা বাংলাদেশও পাবে। কিন্তু এই ভ্যাকসিন তো আসবে মেনে নিলাম, ভ্যাকসিন আমরা দেব এটাও জেনে নিলাম, কিন্তু ভ্যাকসিন আসা পর্যন্ত আমাদের তো বেঁচে থাকতে হবে। আমি এই মাস্ক, আমাদের হাতের কাছে তো মাস্ক রয়েছে, আমরা কি আদৌ সকলে মাস্ক পরি? আমরা আমার পাশের মানুষ মাস্ক পরেছে কিনা এটা খেয়াল করি? সুতরাং আমরা যারা সচেতন মানুষ রয়েছি, দায়িত্বশীল মানুষ হিসেবে নিজেদের দাবি করি সমাজের, তাদের উচিত হবে এই মাস্ক মনিটরিংটা নিজ থেকেই করা। যদি মাস্ক পরেন নিয়মিত, স্বাস্থ্যবিধি মানেন, ভ্যাকসিন আসা পর্যন্ত বেঁচে থাকবেন। ভ্যাকসিন আসার পরে এই ভ্যাকসিনেশনের মাধ্যমে হয়তো আরো বেশি আপনারা আয়ু পাবেন। কিন্তু ভ্যাকসিনের আমার শ্রদ্ধেয় ডক্টর কাজী মোখলেসুর রহমান ভালো বলেছেন যে ভ্যাকসিন, ফাইজারের যে ভ্যাকসিন সেটা সবচেয়ে খারাপ দিক হচ্ছে সেটার -72 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় সেটাকে প্রিজার্ভ করতে হবে, যেটা আমার মনে হয় যে কি বাংলাদেশের মূল শহরগুলোতে যদিও হয়, কিন্তু রিমোট এলাকায় এই ভ্যাকসিন গুলোকে ক্যারি আউট করা, এটাকে কোয়ালিটি মেনটেন করা অনেক কঠিন হয়ে যাবে। সুতরাং হয়তো সময়ের সাথে অনেক বেশি ভ্যাকসিন আসবে, সেই ভ্যাকসিন থেকে যে ভ্যাকসিনটা বাংলাদেশের তাপমাত্রার সাথে অ্যাডজাস্টমেন্ট হবে, কার্যকারিতা একটু কম হলে অসুবিধা নেই, আমার মনে হয় যে সে ভ্যাকসিনই বাংলাদেশ সরকার এনে মানুষের জন্য ব্যবহার করবেন। কিন্তু মাস্ক পরতে হবে এই মুহূর্তে, মাস্ক এ হচ্ছে আপনার ভ্যাকসিন, সেটা মনে করেই ভ্যাকসিন নিয়েছেন আপনি ভাবতে পারেন। ধন্যবাদ। ধন্যবাদ বিদ্যুৎ একটু অনুরোধ করবো আপনি একটু শেয়ার করার জন্য, কারণ আপনার অনেক দর্শক রয়েছে ফেসবুকে, একটু শেয়ার যদি করেন। আমি এখন যাব, আমাদের সাথে আছেন, আমি একটু অন্য বিষয়ে যেতে চাই। বাংলাদেশে প্রতিনিয়ত চলছে আপনার দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি, মানুষের বেকার সমস্যা, নারী নির্যাতন, সাথে সাথে মানুষ হতাশ বিরাজ করছে, এবং একই সাথে বাংলাদেশের রাজনীতি প্রেক্ষাপট একটু পরিবর্তন হচ্ছে। আজকে ডাক্তার জাফরুল্লাহ বলেছেন সরকারকে একটু ধাক্কা দিলে সরকার পড়ে যাবে। আমি যাব, আমাদের সাথে আছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা এবং 5 বারের সাংসদ, সাবেক বিরোধী দলের চিফ হুইপ ডক্টর জনাব আবিদিন ফারুক ভাই। ফারুক ভাই, বর্তমান যে অবস্থা বাংলাদেশ, সেই অবস্থায় আপনি কি বলবেন? আজকে জাফরিকা বলেন যে বাংলাদেশ তো আন্দোলন মুখে যাচ্ছে, দেখা যাচ্ছে অনেকেই ভাবতেছেন। একই সাথে বাংলাদেশে করোনা ভাইরাসের মৃত্যু সংখ্যা বাড়ছে, রোগীও বাড়ছে। এই অবস্থায় কি বলবেন একজন রাজনীতিবিদ হিসেবে? একটু আনমিট করতে হবে ভাই, প্লিজ একটু আনমিট করতে হবে। প্রবাস দর্শনের সবাইকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। শুনতে পাচ্ছেন? আজকের অনুষ্ঠানে আমার অত্যন্ত প্রিয় ভাজন ব্যক্তি জনাব বারিন্দা উপস্থিত আছেন এবং বিজ্ঞ আলোচক বৃন্দ। সবার সাথে আমার অবশ্য পরিচয় নাই, তবে বিপ্লব বড়ুয়া ভাই কথা বলতেছে, কি কথা বল, তো সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আসলে সকালে আবার কোর্ট আছে, কোর্টে যেতে হবে। বিষয়টা আপনি শুরুতে বলেছেন, ডক্টর জাফরুল্লাহ সাহেব একটি কথা বলেছে, আমি টেলিভিশনে দেখেছি যে একটু ধাক্কা দিলেই সরকার পড়ে যাবে। তা আমি মনে করি সবাই মিলে যদি একটা ধাক্কা জোর করে দিই তাহলে কোভিডও থাকবে না। সবাই যদি এভাবে কোভিডের বিরুদ্ধে লড়াই করতে পারি এবং সচেতনতা আনতে পারি, বাংলাদেশের মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতে পারি যে এটা একটা ছোঁয়াচে রোগ, এতে যদি সচেতন থাকি, এটাকে দাওয়াত না দিলে ঘরে আসবে না,
এটাতে দাওয়াত দেওয়া যাবে না। এই কথাগুলি সবাই যদি আমরা বলি টপ টু বটম, সরকার থেকে শুরু করে গ্রামের কৃষক, খেটে খাওয়া মানুষ, সবাই যদি এই কথাগুলো বলি যে ধাক্কা এখন আপাতত কোভিড কে দিই, সরকারকে ধাক্কা নাইবা দিলাম, কারণ ধাক্কা রাজনীতি আলোচনা আমি এখানে করব না, কারণ এখানে আমার রাজনৈতিক ব্যক্তিত্ব বীরেন্দা আছে, আমি ওনার সাথে রাজনীতি করতেও চাই না। রাজনীতি কি হবে সেটা জনগণে বুঝিয়ে দিবে, বা আমরাও চেষ্টা করব ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার জন্য, ওরাও থাকবে যে বিএনপি কে দমিয়ে আমরা ক্ষমতায় থাকতে চাই। এই বিষয়ে আমি আলোচনা করে আলোচক যারা আছেন তাদের মনোকষ্ট দিতে চাই না। আমি একজন স্বাধীনতা সপক্ষের লোক, মুক্তিযুদ্ধের সপক্ষের লোক। আমি বাংলাদেশকে ভালোবাসি, বাংলাদেশের মানুষকে ভালোবাসার চেষ্টা করি। আমার যতটুকু গুণ তার চেয়ে বেশি আমার দোষও হতে পারে। রাজনীতির অঙ্গনে এসে মানুষের উপকারের চেয়ে অপকারও হয়তো বা বেশি করতে পারি, সেটা বিচার করবে মানুষ, তার উপরে সৃষ্টিকর্তা আল্লাহ তো আছেন। সেখানে আপনার এই অনুষ্ঠানটা আজকে আমি আসলে শরীরটা খুব খারাপ, তাও থাকলাম। আমি কোভিড নিয়ে কয়েকটি কথা বলবো। কোভিড নিয়েও তো অনেক সমালোচনা আছে, প্রণোদনা নিয়েও অনেক সমালোচনা আছে, চাল ডাল নিয়েও অনেক সমালোচনা আছে, মাননীয় প্রধানমন্ত্রীর প্রণোদনা টেলিফোন নিয়ে অনেক কথা আছে, সেগুলো আলোচনা করার প্রয়োজন মনে করি না। সবাই জানি কিছু না কিছু হবেই, কিছু হচ্ছে। তবে দ্রুততার সাথে যদি এগুলো আমরা কন্ট্রোল করতে পারি, দেশের জন্য ভালো, মানুষের জন্য ভালো, সরকারের জন্য অবশ্যই ভালো, সরকার দুর্নাম থেকে রক্ষা পাবে। আমাদের দল আমরা চেষ্টা করি, সাধ্য মতো চেষ্টা করছি। আমি গ্রামে থাকি, এখন আমি গ্রামে, কারেন্ট চলে গেছে, জেনারেটর দিয়ে কতক্ষণ থাকবে জানি না। তো আমি প্রায় 9 মাসের মধ্যে প্রায় 6 মাসই গ্রামে। তো আমি একজন রাজনৈতিক কর্মী, আমি নিজে কোনো গুণান্বিত নয়। গুণান্বিত তখনও হবো জনগণের যদি সেবা করতে পারি, জনগণের জন্য কিছু করতে পারি। তো এখন জনগণের জন্য কিছু করার সময়, সেই সময়টুকু হলো মানুষ বাঁচাতে হবে। সৃষ্টিকর্তা অবশ্যই বাঁচাবেন, কিন্তু আমরা চেষ্টা করতে হবে। সেই চেষ্টার কথাগুলো আমি দাদার কাছে শুনেছি, মুকুল ভাইয়ের কাছে শুনেছি, যে করোনা ঠেকাবো কি করে, 46 ডিগ্রি মাইনাস কি করে রাখবে গ্রামে, 10 মাইল হাইটে, আর 2.5 টাকার একটা মাস্ক পড়তে চাই না। 5 টাকা দিয়ে একটা সিগারেট কিনে খাই, 5 টাকা দিয়ে একটা সিগারেট কিনে খাই, কিন্তু 2.5 টাকা দিয়ে একটা মাস্ক পড়তে চাই। যদিও কোনো মতো একটা মাস্ক পরি, থুতনি দিয়ে রেখে দিই, নাকও ডাকি না, মুখও ডাকি না। আজকে প্রথম ধাপে মার্চের 8 তারিখ বা 4 তারিখে যে শুরু হলো, যেভাবে লকডাউন, সেনাবাহিনী, আর্মি, পুলিশ যেভাবে কাজ করেছে, অসম্ভব অসম্ভব। এদের কাছে কৃতজ্ঞ ডাক্তার, আইন শৃঙ্খলা বাহিনী, পুলিশ, সেনাবাহিনী, মিডিয়া, সকল স্তরের মানুষ যেভাবে লকডাউনকে সমর্থন করেছে, আমরাও অনেক সহযোগিতা করেছি। সে কারণে আমি মনে করি যে এখন সবাই মনে হচ্ছে কি হয়ে গেল, কোনো অসুখে নাই, কিচ্ছু নাই। আমি যদি গ্রামে একজনকে আমার বাড়ির সামনে দিয়ে হেঁটে গেলে মাস্ক পরে না কেন হাসে, আমি মনে করি ওই লোককে মাস্ক পরতে বলাতে আমার, যদি সে আমার পক্ষের লোক, আমাকে ভোটে দাঁড়ালে জীবন আর ভোট দিবেন না। এই লোকটা কেন আন্না সেসব কথা বলে? কিন্তু ওকে বুঝাইতে হবে। সে বুঝাবার সময় 9 মাস ছিল, কিন্তু 9 মাসের মধ্যে প্রথম 3 মাস যেভাবে সরকার পরিচালনা করেছে, সবাই সহযোগিতা করেছে, ভালো, গুড। হাসপাতাল নির্মাণ করছেন বসুন্ধরা, বিরাট, আমার বাসার সামনে দেখলাম বিরাট হাসপাতাল নির্মাণ। আল্লাপাক বাঁচিয়েছে যে হাসপাতালে মানুষ আসতে হয়, অনেকটা কন্ট্রোল। কিন্তু এখন যে হারে গ্রামে, আমার বাড়ির আশেপাশে, আমার গ্রামে, আমার, এগুলো তো ডাক্তারকে জিজ্ঞেস করলেও তারা বলে না। আজকে দেখলাম 36 জন মারা গেছেন, আবার 6580 মতো ইতিমধ্যে লিস্টে এসে গেছে। তো সে কারণে গ্রামের ডাক্তার, আমার উপজেলা নোয়াখালী সেনবাগে ডাক্তারগুলো খুবই ভালো, খুবই ভালো, আন্তরিক, কাজ করে মানুষের জন্য। কিন্তু মানুষরা আসতে চায় না, স্বীকার করে না, যে কয় যে আমার একটু ডায়রিয়া হয়েছে, একটু সর্দি হয়েছে, ভালো হয়ে যাবে। কিন্তু আফটার 60, যারা 60-এর ঊর্ধ্বে, তারা কিন্তু এটা কন্ট্রোল করতে পারছে না। রোগ ক্ষমতা তাদের খুবই কম। এখানে অনেক ডাক্তার আছেন, এক্সপিরিয়েন্স, অভিজ্ঞ লোক আছেন। এই জিনিসগুলো এখন সরকারের দায়িত্ব। সরকার
মনে করছে আমরা তো বলছি, শুনছে না, ম্যাজিস্ট্রেট পাঠাচ্ছি, জরিমানা করা হচ্ছে। ৬,০০০ টাকা ৬০০ টাকা জরিমানা করে লাভ হবে না, বাধ্যতামূলক বলছেন মাননীয় প্রধানমন্ত্রী। আমাদের ক্যাবিনেট সচিব বারবার বলছেন বাধ্যতা, মাস্ট, সেবা দেব না, বাজারে বিক্রি করবো না, আলু কিনতে দিব না, পেঁয়াজ কিনতে দিব না। যদি দোকানদারি সচেতনতাটা করতো, এই আদেশটা মানতো যে আমি আপনার কাছে বিক্রি করব না, কিন্তু পাশে আরেকজনে বিক্রি করলে ওই দোকানদার তো বসে থাকবে, তার তো বিক্রি হবে না। সে কারণে আমার মনে হয় আমাদের যে সব মুক্তিযুদ্ধের ঐক্যবদ্ধতা বাংলাদেশকে স্বাধীন করেছে। কয়েকজন রাজাকার আলবদর আল শামস দিয়ে আমি বাংলাদেশ বিচার করি, আমি বাংলাদেশে বিচার করি পূর্ব পাকিস্তানের প্রতি যে পশ্চিমাদের অবহেলা। এখন যদি আমরা এই সরকারে থাকতে অবহেলা করি তাহলে রক্ত বাড়বে। অবহেলাটা করছেন না, আমি বলছি না, না করাটাই ভালো। ওই যে দাদা বলছে যে কি করে ভ্যাকসিন আসবে, কত দাম হবে। আজকে জাফরুল্লাহ একদিকে ঠেলা দিয়ে ফেলে দেওয়ার কথা বলছে, আর একদিকে বলছে যে পিসি এখন করে আমাদের সময় নেই। কার সময় নেই? তৃতীয় শক্তি যারা চাচ্ছে তাদের নাকি শক্তি নেই। এখন $1 কে বলে $5, $3 দিয়ে কিনবে সরকার, $5 বিক্রি করবে। আমি যেটা শুনতে পাচ্ছি আপনাদের মাধ্যমে, টেলিফোনটা একটু অফ করতে পারবেন। তো সেই কারণে আমি মনে করি যে $3 দিয়ে কিনে $5। আজকে আবার এখন দেখলাম নিউজে যে পরিবহনের মাধ্যমে ভ্যাকসিন যাচ্ছে, আমেরিকা নিয়ে যাচ্ছে সব ফাইজার থেকে। ওদের সে ব্যবস্থা আছে, 44- তারা রাখতে পারবে, তাইলে এটার কার্যকারিতা হবে। কিন্তু আমার নোয়াখালীতে, আমার বাংলাদেশে আইনা শহরের ভালো হসপিটাল বাদে 44- কার কাছে থাকবে, কদিন থাকবে, গ্যারান্টি কে দিবে? তাই আপনার দাদার কথা, মুকুল ভাইয়ের কথা আমার ভালো লেগেছে। গরিব দেশের মানুষ সবাই, বাংলাদেশিটা গরিব আছে না, গরিবের বউ সবার ভাবি। এখন আমরা গরিব হিসেবে দেখি, আমাদের আত্মমান সম্মান নাই, অবশ্যই আছে, কিন্তু আমরা বাঁচতে চাই, আমরা সহযোগিতা চাই। মাননীয় প্রধানমন্ত্রী বলেছে টাকা জোগাড় করে রাখছে, টাকা রিজার্ভে আছে, থাকুক। কিন্তু আজকে আবার দাদা বললো মার্চ, আরে আবার একজনে বললো এখন জুন, আমরা পাইতে পাইতে জুন, তো বাংলাদেশের অবস্থা কি হবে? সে বিষয়গুলো সরকার বিবেচনা করবেন। এবং আমি যতটুকু আমার এই ক্ষুদ্র অভিজ্ঞতা, আমি যেটুকু দেখি আপনাদের এই অনুষ্ঠানগুলো দেখে, আপনাদের টেলিভিশন দেখে, পত্রিকা পড়ে, আমার ভালো লাগে যে মাস্ক পরলে কোনোদিনও আপনাকে এই রোগ আক্রান্ত করতে পারবে না, কোনোদিনও না। শুধু একটু সামাজিক দূরত্বটা বজায় রাখতে হবে। আপনি নিয়মগুলো মেনে চলেন, ইনশাল্লাহ। অবশ্য বিদ্রোহ যাদের ধরেন আমাদের বিএনপির অনেক লোকে মারা গেছে, সারা বাংলাদেশে অনেক লোকের নেতা মারা গেছে, কিন্তু আজকে যে জিনিসটা প্রয়োজন, সেই জিনিসটা হলো সরকারকে সচেতন করার জন্য বাধ্যবাধকতা প্রয়োগ করতে হবে। যেভাবে প্রথম ধাক্কায় পুলিশ ডাক্তার মারা গেছে, এখন ইনশাল্লাহ কম মরছে না, সচেতনতার কারণে, পিপির কারণে। এখন দেখে এই দেশে যারা নকল সার্টিফিকেট বিক্রি করে পয়সা উপার্জন করতে পারে, এই সোয়াসে কোভিডের মতো রোগের সার্টিফিকেট দিয়ে ফলস, সে কোন দলের কোন মতের আমার জানার বিষয়। সেই দেশে সরকার ওই ধরা পড়লে তদন্ত, লাশ হলে পুলিশের, লাশের আগে, তদন্তের আগে বাংলাদেশে এত গোয়েন্দা, বাংলাদেশে এত স্ট্রং প্রশাসন। আজকে দেখলাম আপনার এখানে আসার আগে খাল কাটা নিয়ে এক এমপি বক্তব্য দিচ্ছে, আমি কিছুই করিনি, আরেকজন বলছে তুমি কিছু করছো। তাহলে আমরা যখন নির্দিষ্ট আকারে বলবো জয়নুল আবদিন ফারুক, এই রূপক দা, তার বিরুদ্ধে একটা অভিযোগ আনছে, আনার আগে গোয়েন্দারা কোথায়? তাহলে আমি মাস্ক পরবো না, এখন জরিমানা করব, সচেতনতা করব, নাম তো মাঠে নামছে, অবশ্য সরকার একা কদ্দূর করবে। এই জন্যই ওই শেষ একটা কথা আসতে হয় যে সরকার একা না, সরকারের সাথে সবাই আছে। এই কোভিডের নিয়ন্ত্রণের জন্য আমরা সবাই আছি। এই জন্য আমার নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটা কথা বলছে যে সবাইকে নিয়ে কাজ করেন, দোষটা আপনার ঘাড়ে একা নিয়েন না। কিন্তু ওনাদের কথাবার্তা, চাল চলনে মনে হচ্ছে যে ওনারাই সব পারবে। কারণ পারে উনি একটাই, ওনারা
যেটা আমি আর এখন বললাম না, কারণ এই কোভিড এর মধ্যে বলে কারণে রাগান্বিত করতে চাই না। আমি শেষ আর উপর একটা কথা বলতে চাই, আমাকে ক্ষমা করবেন, আমি এটা বলেই চলে যাব। আমি সকালে আমার কোর্ট আছে। আমি বীরেন্দাকে অত্যন্ত সম্মান করি, উনিও কথাগুলা বিবেচনা করবেন, সরকারকে একটু চাপ দেন, সরকার যেন সচেতনতা করে। কবে আসবে ইনজেকশন? অবশ্যই সরকার ইনজেকশন আনার চেষ্টা করবে, টিকা আনার চেষ্টা করবে, এটাতে ভুল নাই। কিন্তু কথা হলে তড়িৎ গতিতে আনার লিস্টে 17তম দেশের 1 নম্বর দেশ আমরা নাকি, এখন 17 নম্বরের লিস্টে আছে, আমরা আনবো। আজকে যাচ্ছে আমেরিকায়, আমাদের কবে আসবে? একজনে বললো একটু আগে আপনার এই অনুষ্ঠানের জুনে, তো জুন পর্যন্ত কি হবে? এই জন্য দরকার এখন মাস্ক পরা বাধ্যতা করেন আর মানুষকে সচেতন করেন। আমরা যারা সচেতনকারী, আমাদেরকে নামায় দেন মাঠে মাঠে, গণ প্রশিক্ষণ প্রাপ্ত লোক লাগাই দেন। এটা প্রশিক্ষণ লাগে না, বলবেন মাস্ক পরতে হবে। বাজারে আমাদের মতো 15 জন লোককে দায়িত্ব দেন, 20 জন লোককে দায়িত্ব দেন। সারা বাংলাদেশে কয়টা বাজার আছে? লোকটা বেশি, আমরা 17, 18 কোটি, 19 কোটি। তাহলে মাস্ক পরবে না কেন? আমি যে এক জায়গায় দাঁড়ায় যদি বলি মাস্ক পরা ছাড়া এখান থেকে লুটতে পারবেন না, আমাকে মারবেন কিন্তু মারেন, এক থাপ্পড় দেন কিন্তু মাস্ক পরেন। বলেন না সরকারি কথা বলুন। আজকে বীরেন্দা তার এলাকায় যে বলুক না এটা, আজকে আমার এলাকায় যিনি এখন এমপি উনি বলুক না কথা, উপজেলা চেয়ারম্যান বলুক, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের নামে চাল চুরির বদনাম হয়, তারা চালও চুরি করবে, আবার মাস্কও লাগান, আপত্তি নেই। কিন্তু এইসবগুলো করতে হবে সরকারকে। তাই আমি মনে করি আজকে সরকার, শুধু সরকার না, আমাদেরও দায়িত্ব আছে, আমরা দায়িত্ব পালন করি সবাই মিলে। আমরা কোভিড এর নিয়ন্ত্রণটা যেন আসে, এবং যাতে মাননীয় প্রধানমন্ত্রীর কথা মতো যে টাকা রিজার্ভ রাখা হয়েছে আনার ব্যবস্থা করেন, তাইলে আমরা বাংলাদেশের মানুষ গরিব হইতে গেলে মনটা অনেক বড়। তাই আমি মনে করি যে আমাদের টিকাটা যত সম্ভব দ্রুত গতিতে আনতে পারলে দেশ উপকৃত হবে, মানুষ কিছু। মরণ তো আছে, সে মরণটা যদি এই ব্যাধিতে না মরি সেদিকে লক্ষ্য রাখার জন্য আপনাকে প্রবাস দর্পণ দাদা অনেক ধন্যবাদ, আলোচ্য বিন্দুকে অনেক ধন্যবাদ। সবাই ক্ষমা করবেন, আমি একটু চলে যাব। আল্লাহ আপনাদের ভালো রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি জনাব ফারুক ভাই আপনার ব্যস্ত মাঝে আমাদের সময় দেওয়ার জন্য। আমি এখন যাব, আমাদের সাথে আছেন মাননীয় সংসদ সদস্য, যশোর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি, সাবেক মন্ত্রী এবং ফারুক ভাই আপনাকে অনেক ধন্যবাদ। না থ্যাংক ইউ দাদা, আমি আসলে শরীরটা ভালো না, কাল সকালে কোর্ট আছে। থ্যাংক ইউ দাদা, অনেক ধন্যবাদ। না আমি তো আপনার অত্যন্ত ভক্ত লোক, আপনি যখন ছাত্রলীগ করতেন তখন আমরাও ছাত্রলীগ করছি। থ্যাংক ইউ, নমস্কার, দেখা হবে। ওকে। হ্যাঁ বীরেন্দ্র, যে কথাগুলো বললেন ফারুক ভাই, যে আসলে যে ঐক্যবদ্ধ ভাবে কোভিড এর প্রতিরোধ করার ব্যাপারে এবারে কি বলবেন? আপনাকে অনেক ধন্যবাদ এবং প্রবাস দর্পণকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আজকের এই আলোচনার সূচনা করার জন্য। আর আপনি সঞ্চালক হিসাবে অনুষ্ঠানটা অত্যন্ত দক্ষতার সঙ্গে, অত্যন্ত সফলতার সঙ্গে আপনি চালিয়ে যাচ্ছেন, এবং প্রবাস দর্পণ ইতিমধ্যেই সমগ্র পৃথিবীতে বিশেষ করে প্রবাসীদের কাছে এবং আমাদের দেশের জনগণের কাছে অত্যন্ত একটি প্রিয় একটি প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। সেজন্য আন্তরিক ধন্যবাদ। আজকে যারা অংশগ্রহণ করছেন, মুকুল ভাই আছেন, তারপরে আমাদের বিদ্যুৎ বড়ুয়া, ডক্টর বিদ্যুৎ বড়ুয়া আছেন, তারপরে ফারুক ভাই তো বিদায় নিলেন। ফারুক ভাই খুব চমৎকার বলেছেন, তো আমি সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আজকের যে প্রেক্ষাপট, এই প্রেক্ষাপটে আমার পূর্বে যারা আলোচনা করলেন তারা সরকার জয়নুল আবেদিন ফারুক ভাই তিনি যেভাবে কথাগুলি বললেন, তো সেটা সহযোগিতার কথাই এবং সমঝোতার কথাই এবং সবাই মিলে কাজ করার যে কথা, সে কথাই তিনি উল্লেখ করেছেন, সেটা খুবই ভালো। আর আমাদের কোভিড-19 বাংলাদেশে 8ই মার্চ থেকে শুরু হয়েছে। তারপরে থেকে আমরা যে সমস্ত পদক্ষেপগুলো আমাদের সরকারের পক্ষ থেকে গ্রহণ করা হয়েছে, সে পদক্ষেপগুলো প্রথম পর্যায়ে কিছু এলোমেলো অবস্থাটা ছিল, এর কথা সত্য। কারণ কোভিড-19কে কিভাবে আমাদের মোকাবেলা করতে হবে পৃথিবীর কেউ কিন্তু এ ব্যাপারে খুব অভিজ্ঞ ছিল না, এবং কি করতে হবে, কি কি সাবধানতা অবলম্বন করতে হবে, কি কি পদক্ষেপ গ্রহণ করতে হবে, সে ব্যাপারে সবার কাছেই কিন্তু বিষয়টি অত্যন্ত অস্বচ্ছ ছিল, বিষয়টি পরিষ্কার ছিল না। সেজন্য কিছু কিছু সব দেশেই কিছু কিছু জটিলতার মধ্যে, হ্যাপাজার্ড একটা অবস্থার মধ্যে পড়েছিল। আমরাও প্রাথমিকভাবে আমাদের জনগণও
ঠিক এটাকে কিভাবে মোকাবেলা করতে হবে সেটা বুঝতে পারে নাই। তারা প্রথমত একেবারে কোভিড-19 পজিটিভ হলেই দৌড়ায় সবাই হসপিটালে গিয়েছিল। একটা হ্যাপাজার্ড অবস্থা হয়েছিল। পরবর্তীকালে বিষয়টি স্পষ্ট হওয়ার পরে আমাদের ডাক্তারদেরও তেমন ভালো অভিজ্ঞতা আমাদের ছিল না। তো যাই হোক, তো এখন একটা স্থিতিশীল পর্যায়ে আসছে। প্রথম পর্যায়ে ডাক্তার সাহেবরা আমাদের কোভিড-19 যে প্রথম যোদ্ধা, তারা ফার্স্ট লাইনের যোদ্ধা তারা ছিলেন। তারা অনেকে প্রাণ দিয়েছেন, তার সেজন্য আমরা তাদের প্রতি শ্রদ্ধা জানাই। আর তারপরে আমাদের পুলিশ ভাইরা, আমাদের বিডিআর, তো সবাই কিন্তু ব্যাপকভাবে কাজ করেছে প্রাথমিকভাবে। তো তার ফলেই কিন্তু আজকে বাংলাদেশে আমাদের কোভিড-19 যে প্রাদুর্ভাব, সেটা কিন্তু পৃথিবীর অন্যান্য দেশের তুলনায় বলতে গেলে আমরা একটি সহনীয় অবস্থায় আছি। যেটা বিদ্যুৎ বাবু যেটা বললেন, যে আমরা কিন্তু ঠিক পৃথিবীর অন্যান্য দেশের মতো এত ঠিক মহামারী আকারে যে বাংলাদেশে, এটা আমরা না বললেও বোধহয় চলে আমাদের, কিন্তু বর্তমানে আবার বেড়ে যাচ্ছে, কিছুটা বর্তমানে বেড়েছে। তো এটাকে দ্বিতীয় সেকেন্ড ওয়েভ না বলে তিনি বলতে চেয়েছেন যে সেকেন্ড ওয়েভ না, বরং ফার্স্ট ওয়েভের যে কন্টিনিউয়েশন, সেটাই চলছে। তো আমরাও সেভাবে আশ্বস্ত থাকতে পারি, কিন্তু তার মধ্যেও আমাদেরকে সাবধানতা অবলম্বন করতে হবে। আর ভ্যাকসিন সম্পর্কে যে কথাটি এসেছে, আমরা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বারবার একেবারে প্রাথমিক পর্যায় থেকেই বলে যাচ্ছেন যে আমাদের যে ভ্যাকসিনটা আমরা সবচেয়ে যোগ্য এবং সবচেয়ে এই কোভিড-19 কে মোকাবেলা করতে সমর্থ হবে, এইরকম যেটা আমরা সবচেয়ে বেশি মোকাবেলা করতে সমর্থ হবে, এবং WHO যাকে সাজেস্ট করবে, আমরা সব বেটার যেটা সেটাকে আমরা গ্রহণ করব, আমরা আমাদের দেশে আমরা নিয়ে আসবো, এবং প্রয়োজনীয় অর্থ বরাদ্দ আমাদের রাখা হয়েছে। তো এর বাইরে মাননীয় প্রধানমন্ত্রী কি বলবেন এই পরিস্থিতিতে? যেটা ফারুক ভাই বললেন যে এটা তো প্রচ্ছন্নভাবে যেটা বললেন যে টাকা স্যাংশন করলেই তো দায়িত্ব শেষ হয়ে যায় না, কথাটা এরকম। তো যাই হোক, টাকা স্যাংশন করে রাখা ছাড়া এই মুহূর্তে তো আমরা আমাদের আর কি করণীয় ছিল? আমরা তারপরেও যে আমাদের যে এই ব্যাপারে যে আমাদের পদক্ষেপ, ভ্যাকসিন জোগাড় করার জন্য আন্তর্জাতিক পর্যায়ে আমাদের যে পদক্ষেপ গ্রহণ করার কথা আমাদের ছিল, সেটার ক্ষেত্রে আমরা নিশ্চয়ই আমরা সফল হয়েছি বলতে হবে। কারণ আমাদের বর্তমানে যে 12টি দেশ বাইরের, যারা উৎপাদনকারীদের বাইরে, যারা কোভিড-19 ভ্যাকসিন যারা পাবে, তার মধ্যে যে 12টা দেশের তালিকা, সেই তালিকার মধ্যে আমরা আছি। এটা নিশ্চয়ই আমাদের যে এই ব্যাপারে আমাদের গৃহীত পদক্ষেপ, সরকারের গৃহীত পদক্ষেপ, সেটা সফল বলেই আমরা বলতে পারি। কারণ আর তাছাড়া আরেকটা মুকুল সাহেব যেটা বললেন যে কোভিড-19 যে ভ্যাকসিন, সে আনমিউট করতে হবে, আনমিউট করেন প্লিজ কাইন্ডলি, মিউট হয়ে গেছে। তো এখন আমরা সেই ব্যাপারে আমরা কতটুকু এখন আমরা তো জানি না, এই মুহূর্তে পর্যন্ত আমরা কিন্তু কনফার্ম না যে এই ভ্যাকসিন কত সেন্টিগ্রেড তাপমাত্রায় এটাকে সংরক্ষণ করতে হবে এবং মানুষের কাছে পৌঁছানো পর্যন্ত কিভাবে প্রিজার্ভ করতে হবে, সে সম্পর্কে আমাদের স্পষ্ট ধারণা কিন্তু এখন আমাদের আসে নাই। কিন্তু আমরা যখন কন্ট্রাক্ট করব, আমরা যে দেশের সঙ্গে যে ভ্যাকসিনটাকে আমরা কন্ট্রাক্ট করব, যে ভ্যাকসিনটাকে আমাদের দেশে আমরা আনবো, তখন নিশ্চয়ই এই বিষয়গুলি আমরা খুঁটিনাটি, তবে হ্যাঁ, এই আলোচনাটা এখন উঠে আসছে, সেটা আলোচনাটা ফারুক ভাইও বলেছেন, তারপরে মুকুল ভাই বলেছেন যে এইটা আমরা কতটুকু আমরা এটা আমাদের গ্রহণ করার সময়, আমরা চুক্তি করার সময় নিশ্চয়ই এটা আমরা বিবেচনায় নেব যে আমাদের দেশের যে সুবিধা আছে, সেই সুবিধার মধ্যে আমরা এই ভ্যাকসিনটাকে কত প্রিজার্ভ করতে পারবো কিনা, আমরা প্রিজার্ভ করতে পারবো কিনা, এবং জনগণের দোরগোড়ায় পৌঁছানো পর্যন্ত সেটাকে এই সেমটা যে পৌঁছানো, এটাকে বিদেশ থেকে আনা, তারপরে আমাদের দেশে প্রিজার্ভ করা, এবং সেখান থেকে ডিস্ট্রিক্ট পর্যায়ে পৌঁছে যাওয়া, তারপর সেখান থেকে উপজেলা পর্যায়ে পৌঁছে যাওয়া, এবং উপজেলা থেকে ভোক্তা বা জনগণ যারা গ্রহণ করবে এই ভ্যাকসিন, তাদের কাছে পৌঁছানো পর্যন্ত এই যে এই সেন্টার সংরক্ষণের জন্য আমাদের দেশে সেই উপযোগী টেকনোলজি আমাদের আছে কিনা, এবং সেই ব্যবস্থাগুলো আমাদের এখানে আছে কিনা, সেটা নিশ্চয়ই আমরা বিবেচনা করেই আমরা নিশ্চয়ই আমাদের চুক্তিটা আমরা করব। তো এখনো কিন্তু আমরা চুক্তি করি নাই, তবে এই ব্যাপারে অ্যাওয়ারনেসটা আপনারা তুলে ধরা এবং অবহিত করা,
এটা নিশ্চয়ই ভালো। তো এটা উল্লেখ করেছেন মুকুল ভাই উল্লেখ করেছেন, তারপরে আমাদের জয়নাল আবেদিন ফারুক ভাই উল্লেখ করেছেন, সেটা নিঃসন্দেহে ভালো, কারণ সরকার সে ব্যাপারে সচেতন থাকবে। তো আমরা নিশ্চয়ই আমরা ভ্যাকসিন, আমরা আমাদের দায়িত্বশীল যারা তারাই তো নিশ্চয়ই এটা এই চুক্তিটা করবেন এবং এইখানে এই বিষয়গুলি বিবেচনা করবেন। সুতরাং এই সমস্ত বিষয়গুলি বিবেচনা করেই আমরা করব এবং আমরা জনগণের কাছে পৌঁছানোর ব্যবস্থা নিশ্চয়ই আমরা করতে পারবো। তো প্রাথমিকভাবে যেটা জানা গেছে যে আমরা খুব দ্রুতই, আমাদের জুন মাস পর্যন্ত যাওয়ার বোধহয় যাবে না, যেটা সরকারের ভেতরের যেটা খবর সেটা হলো যে আমরা যত দ্রুত সম্ভব, সম্ভবত ডিসেম্বরের মধ্যেই আমরা ভ্যাকসিন পেয়ে যেতে পারি এবং সেটা কিভাবে প্রয়োগ করতে হবে সেটা বিবেচনা করা যাবে। তো আমরা নিশ্চয়ই আশান্বিত। তবে তার আগে যে বিষয়টি সবাই তাদের আলোচনার মধ্যে উল্লেখ করেছেন, আমিও সেটা বলতে চাই, আমাদের জনগণের মাঝে এই সচেতনতা সৃষ্টি করা দরকার, অ্যাওয়ারনেসটা সৃষ্টি করা দরকার যে ভ্যাকসিনটা পাওয়ার আগ পর্যন্ত ভ্যাকসিনটা যেরকম সাবধানতা, ভ্যাকসিনটা যেরকম আমাকে সুরক্ষিত করবে, আমার মনে হয় যে মাস্ক সেইভাবে সুরক্ষিত করতে পারে। কিন্তু মাস্কের ব্যাপারে আমাদের কিন্তু সেইভাবে আমাদের কিন্তু জনগণের মধ্যে অ্যাওয়ারনেসটা নাই, এটা সত্য। তো সুতরাং আমাদের সর্বত্র পর্যায়ে আমাদের ইদানিং সেকেন্ড ওয়েভের কথাটা যখনই আসছে, মাননীয় প্রধানমন্ত্রী যখন সেকেন্ড ওয়েভের কথা উল্লেখ করেছেন, তারপরের থেকেই কিন্তু সরকারি নির্দেশনা আসছে যেটা যে নো মাস্ক নো সার্ভিস, এটা একটা দিক। আর তার সঙ্গে প্রশাসন কিন্তু এটাকে ম্যাসিভ একটা এটাকে যাতে মানুষ ব্যবহার করে, মাস্ক যাতে ব্যবহার করে সেভাবে একটা ম্যাসিভ অ্যাকশনে কিন্তু প্রশাসন যাচ্ছে। ইতিমধ্যেই মাস্ক ব্যবহার যারা করছেন না তাদের বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা গ্রহণ শুরু হয়েছে এবং এটা করলে তারপরে আমরা রাজনৈতিক দল, আমাদের যে সমস্ত সহযোগী সংগঠন আছে, তারপরে অন্যান্য রাজনৈতিক দলকেও আমরা আহ্বান জানাবো, সবাই মিলে আমরা জনমত গঠন করি যে যাতে কিনা জনগণ মাস্ক ব্যবহার করে। এবং মাস্ক তো আমাদের ভ্যাকসিনের বিকল্প হিসাবে নিশ্চয়ই আমাদেরকে দেখতে হবে এবং এটার ব্যাপারে আমাদের সিরিয়াস হওয়া দরকার, কারণ আমাদের ভ্যাকসিন পর্যন্ত আমাদেরকে বেঁচে থাকতে হবে। আমরা তাহলে কিন্তু আমরা আমাদের যে ক্ষতিটাকে, আমাদের মৃত্যুর হারটাকে আমরা কমিয়ে আনতে পারবো এবং আমরা নিশ্চয়ই বিপদগ্রস্ত হব না। তো সেই বিষয়ে আমি বলবো যে এটা খুব ভালো দিক যে আমরা জনমত তৈরির ক্ষেত্রে যে মাস্ক ব্যবহার করার জন্য আমরা জনমত সৃষ্টির জন্য আমরা সবাই মিলে আমরা কাজ করতে পারি। যেখানে আমরা আছি সেখান থেকে কিন্তু আমরা আমাদের ভূমিকা, আমাদের নিশ্চয়ই আমাদের স্ব ভূমিকা আমরা রক্ষা করতে পারি। তার ফলে হবে কি যে আজকে আমরা এই কোভিড-19কে আমরা সঠিকভাবে মোকাবেলা করতে পারবো, আমাদের অর্থনীতিকে আমরা ধরে রাখতে পারবো, আমাদের দেশের বিপদকে আমরা মোকাবেলা করতে পারবো এবং আমরা জনগণকে আমরা রক্ষা করতে পারবো। আমাদের দেশের কোভিড-19-এর পূর্বে আমাদের দেশের যে সামগ্রিক উন্নতি হচ্ছিল, যে পর্যায়ে আমরা চলে আসছিলাম, সেই উন্নয়নের ধারাটাকে আমরা অব্যাহত রাখতে পারবো এবং আমাদের জনগণকে নিশ্চয়ই আমরা ভালো সেবা আমরা দিতে পারবো। তো এই কথা বলে এই পর্বের আলোচনা আপনি কিছু বলবেন? হ্যাঁ, ধন্যবাদ। আমি আবার আসবো আপনার কাছে। এই পর্বের আলোচনা আমি এখানে শেষ করলাম। ধন্যবাদ আপনাকে। আমি যাবো একটু আমাদের প্রবাসী চট্টগ্রাম পূর্বপ্রধান শাহরি হাসান ভাই গেছে। শাহরি হাসান ভাই, আমরা আজকে অনুষ্ঠানে যদি আমাদের অতিথিদের কোনো প্রশ্ন থেকে থাকে এবং আমাদের অনেক দর্শক দেখছেন, যদি কোনো প্রশ্ন থাকে একটু করেন। জি, ধন্যবাদ জানাই আপনাকে। আমি বেশ মনোযোগ দিয়ে শুনলাম সম্মানিত আলোচক যে কথাগুলো বলেছিলেন, খুব গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় কথাগুলো তিনি উচ্চারণ করেছেন। ডক্টর কাজী মুখলেসুর রহমান, যিনি ইংল্যান্ড থেকে যুক্ত হয়েছেন আমাদের সাথে, তিনি কোভিড-19 প্রসঙ্গে বলেছিলেন ভ্যাকসিন এবং ভ্যাকসিন পরিবহন বা সরবরাহ পদ্ধতি এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে তিনি কথা বলেছেন। ডক্টর বিদ্যুৎ বড়ুয়া, যিনি ফিল্ড হসপিটালটা নিয়ে বাংলাদেশে খ্যাতি অর্জন করেছেন, তিনি ফিল্ড হসপিটালের পরিস্থিতি কি খোলা দরকার হবে কিনা সেই বিষয়টা অভিমত জানিয়েছেন, কোভিড-19 নিয়ে কথা বলেছেন। স্বাস্থ্যবিদের শৈথল্যকেও তিনি উল্লেখ করেছেন, ভ্যাকসিন সংক্রান্ত বিষয়ে কথা বলেছেন। জয়নাল আবেদিন ফারুক, প্রান্ত রাজনীতিক, তিনি কোভিড-19 প্রতিরোধের উপর গুরুত্ব দিয়েছেন। স্বাস্থ্য সুরক্ষা দিকে মানুষের যে অনীহা আছে সেটি উল্লেখ করেছেন। বর্তমান আশঙ্কাজনক একটা পরিস্থিতি কোভিড-19 সেটি বলেছেন। সরকারকে কার্যকর উদ্যোগ গ্রহণের একটা দাবি জানিয়েছেন। স্বাস্থ্যবিধির উপর গুরুত্ব দিয়েছেন। সমন্বিতভাবে কাজ করার উপরও তিনি গুরুত্ব দিয়েছেন। মাননীয় সংসদ সদস্য শ্রী বীরেন শিকদার এমপি,
তিনি তার গুরুত্বপূর্ণ বক্তব্যে কোভিড-19 নিয়ে কথা বলেছেন। পৃথিবীর অন্যান্য দেশের তুলনায় আমাদের পরিস্থিতি অনেকটা যে ভালো, সেটা আশান্বিত হওয়ার মতো একটা কথা তিনি আমাকে জানিয়েছেন। সরকারের উদ্যোগ নিয়েও কথা বলেছেন, ভ্যাকসিন সম্পর্কিত আলোচনা করেছেন, জনসচেতনতাকে গুরুত্ব দিয়েছেন। খুব গুরুত্বপূর্ণ আলোচনা। এখানে আমার তেমন ভাবে কিছু বলার থাকে না এই জন্য যে কথাগুলো সবই গুরুত্বপূর্ণ, সবাই শুনতে পেয়েছেন এবং এগুলি প্রয়োজনীয় এবং এগুলো ঠিকঠাক মতো যদি হয় তাহলে সবকিছু আমরা মনে করি অন্তত কোভিড-19 যে বিষয়টা সেটাকে আমরা মোকাবেলা করতে সক্ষম হবো। কিন্তু তারপরেও প্রশ্ন থেকে যায় বলতে বিষয়টা এটা জনসচেতনতা, এই যে একটা বড় বিষয়। এখন মাননীয় এমপি মহোদয় একটু আগে বললেন যে আমাদেরকে মত তৈরি করতে হবে, জনসচেতনতাকে গুরুত্ব দিতে হবে, যেটি সব বক্তাই তাদের আলোচনায় এনেছেন বিষয়টা। এখন আমার দেশের মানুষ, আমাদের দেশের মানুষের বৈশিষ্ট্য চরিত্র, আমাদের শিক্ষাগত অবস্থান, আমাদের পরিবেশের মানুষের যে আপনার চলাফেরা, সেগুলোকে সরকার লক্ষ্য করা খুব দরকার। এই জন্যই বলি, জনসচেতনতা কখন তৈরি করবো? মানুষ মৃত্যুবরণ করার পর, মহামারী আক্রান্ত হবার পর জনসচেতনতা তৈরি করার কোনো অর্থ নেই। লাশ হয়ে যাওয়ার পরে জনসচেতনতা দিয়ে তো কোনো উপায় হবে না, কোনো লাভ হবে না। অনেক মাস গেল, তো 6-7 মাস গেল, এখনো মানুষের ভিতরে জনসচেতনতা নেই, এটি অস্বীকার করার কোনো পথ নেই। এখন যদি এভাবে বলা হয় যে সরকার সতর্ক করছে, সরকার এই যে সর্বশেষে মাস্ক বাধ্যতামূলক একটা আইন করেছেন, বিধান করেছেন, কিংবা মোবাইল কোডে চলছে, কিন্তু রেজাল্ট হচ্ছে কি তারপরও মোবাইল কোডের ভয়ে মাস্ক কিনে মুখে লাগিয়েছে, মোবাইল কোড চলে গেছে, মাস্ক মুখ থেকে খুলে ফেলেছে। এখন আমরা এমন একটা পর্যায়ে আছি যে আমার মৃত্যুকে আমি করছি না, ধর্তব্য মনে করছি না। আমি মরে যাব সেইটার চিন্তা আমি করছি না, আমার চিন্তা করতে হচ্ছে আরেকজনকে, ডাক্তারকে চিন্তা করতে হচ্ছে, সরকারকে চিন্তা করতে হচ্ছে। তাহলে আমি যেটা বলতে চাইছি যে আমাদের যে মানসিক পরিস্থিতি, অর্থাৎ আমাদের দেশের যে সামাজিক অবস্থা, এটার উপর ভিত্তি করে সচেতনতা কিভাবে তৈরি হবে, কিভাবে করবে, কিভাবে মাস্ক ব্যবহার করবে, সেটি সরকার ভালো জানে। অর্থাৎ জনগণকে ওই ভাষায় কথা বলতে হবে, ওই ভাষা প্রয়োগ করতে হবে যে ভাষা জনগণ বুঝবে, বোঝার পর মানতে বাধ্য হবে। এটি হচ্ছে এক লাইন একটি সহজ কথা। আর যে বিষয়টি আমাদেরকে একটু ইতস্তত করে সেটা হচ্ছে ভ্যাকসিন সম্পর্কে আমাদের ডাক্তার বিদ্যুৎ বড়ুয়া তিনি শুনিয়েছেন যে হয়তো বা একটু দেরি হতে পারে, অর্থাৎ জুন নাগাদ আসতে পারে। এক একজন এক এক রকম অভিমত পোষণ করছেন। এমপি মহোদয় বলেছেন সরকারের ভেতরের যে খবর অনুযায়ী খুব দ্রুত আসবে। এখন প্রশ্ন হচ্ছে, সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে কি, ভ্যাকসিনটা আসবে, আসার পর সেই ভ্যাকসিনটা ঠিকঠাক মতো, অর্থাৎ ভ্যাকসিন সুরক্ষায় আছে, তারপর মানুষকে সুরক্ষা দিচ্ছে, সেটি হচ্ছে কিনা। এখন ভ্যাকসিন যদি সুরক্ষায় না থাকে, মানুষের কাছে যদি অরক্ষিত অবস্থায় এসে পৌঁছে, অর্থাৎ আমি বলতে চাইছি ভ্যাকসিনের কার্যকারিতা শেষ হয়ে গেল কোনো না কোনো কারণে, তারপর মানুষের কাছে পৌঁছলো, এরপর যদি সরকার বলে যে আমি তো চেষ্টা করেছি কিন্তু এখন তো কিছু করার নেই, কিন্তু তার আগেই মাননীয় মহোদয় যেটি বলেছেন, অর্থাৎ সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে ভ্যাকসিনটা ঠিকঠাক ভাবে যেন মানুষের কাছে এসে পৌঁছে। যখনই আসে, আশাটা তো নির্ভর করবে কূটনৈতিক এবং সরকারি প্রচেষ্টা এবং অন্যান্য বিষয়, সেটি নিয়ে আমরা বলার কিছু নেই। তো মূল বিষয় হচ্ছে এইটুকু। এখন সবচেয়ে আমি সর্বশেষে যেটি বলবো সেটি হচ্ছে কি, আমি আতঙ্কের মধ্যে থাকি বা আপনিও আতঙ্কের মধ্যে থাকেন যখন বাইরে গিয়ে দেখি আমার সাথে যে মানুষটা হাঁটছেন তার মুখে মাস্ক নেই। এখন আমি সতর্ক রইলাম কিন্তু আমি অন্যজনের কারণে আমি মারা গেলাম। প্রতিটা মানুষ যদি এই পরিস্থিতিতে থাকে, এটাকে উদ্ধারের জন্য প্রয়োজনে কঠোর হতে হবে সরকারকে, যেটি ডাক্তার বিদ্যুৎ বড়ুয়া খুব সহজভাবে বলেছেন। এখন ভ্যাকসিন মানে মাস্ক, এবং এটা আমরা সবাই এখন বুঝতে পারি, সব বিশেষজ্ঞরা সেটা বলছেন। কিন্তু আমার দেশের পরিস্থিতিটা কিন্তু একেবারেই ভালো নয়, এবং সামনে যদি এটি ধ্বংসাত্মক অবস্থায় যায়, তাহলে যদি সরকার উদ্যোগ নেয় তখন তো আর কোনো লাভ নেই। আর এটা ছোট্ট করে মাননীয় সংসদ সদস্যকে, যেহেতু আজকে মনে হয় সমসাময়িক প্রসঙ্গ নিয়ে কথা আছে, সেটি বলি যে এই ভাস্কর্য নিয়ে বেশ কদিন ধরে খুব কথাবার্তা হচ্ছে। তো যেহেতু মাননীয় সংসদ সদস্য সরকারের সাথে সংশ্লিষ্ট, আপনি নীতি নির্ধারক পর্যায়ের একজন, সেজন্য বলি এটি আপনার সরকারের ব্যর্থতা। মাননীয় সংসদ সদস্য, এটি পরিপূর্ণভাবে আপনার সরকারের ব্যর্থতা। আমি এই জন্যই বলি, সুপ্রিম কোর্ট থেকে ভাস্কর্য সরিয়ে দেওয়ার পরই এই দেশে যারা আপনার এই স্বাধীনতা বিরোধী চক্র আছে, আপনারা তাদেরকে সাহস দিয়েছেন তাদেরকে উদ্যোগী হওয়ার জন্য, তাদেরকে বিপ্লবী হওয়ার জন্য। সরকার কি মনে করে, কি চিন্তা করে যে সুপ্রিম কোর্ট থেকে ভাস্কর্য সরিয়েছে, সেটি আমরা জনগণ হিসেবে আমরা সেটা উপলব্ধি করতে পারি না, বুঝতে পারি না। কিন্তু এখন যে ভাষায় ধৃষ্টতা দেখানো হচ্ছে, এদেশের স্থপতিকে নিয়ে, আমার স্বাধীনতাটিকে, আমার জাতীয় পতাকাকে নিয়ে, সেই জায়গায় সরকার যদি এমন একটা কৌশল অবলম্বন করে যে ধরি মাছ নাচুই পানি, আমি তাদেরকেও কিছু বললাম না, নিজেও একটু হেফাজতে থাকতে চাই, তো এই হেফাজত ইসলাম, হেফাজত আওয়ামী লীগ হয়তো কোনো লাভ হবে না। আমাকে সে আওয়ামী লীগ হতে হবে 71 সালে যে আওয়ামী লীগ আমার দেশকে জন্ম দিয়েছিল, যে বঙ্গবন্ধু দেশকে তৈরি করেছিলেন, সেই আওয়ামী লীগ হয়ে আপনাদেরকে সম্ভবত সামনের দিকে এগিয়ে যাওয়া উচিত বলে আমি মনে করি। ধন্যবাদ আপনাদের সবাইকে। ধন্যবাদ শাহিদ ভাই। আমরা আসলে আজকে কোভিড নিয়ে কথা বলতে চাই,
সমস্যার বিষয়গুলো আমরা যেতে চাচ্ছি না, মনে হয় সমস্যার বিষয় নিয়ে আমরা অন্য একটা প্রোগ্রাম করবো। আমি যাব, আমাদের সাথে আছেন তেল গ্যাস খনিজ বন্ধ রক্ষা দায়িত্ব কমিটির আহ্বায়ক ডক্টর কাজী মুকুল ভাই। মুকুল ভাই, যে বিষয়টা হচ্ছে যে বাংলাদেশে আমরা যে ভ্যাকসিনের ব্যাপারটা বাংলাদেশে মাননীয় প্রধানমন্ত্রী প্রথমত 3 কোটি ভ্যাকসিনের ব্যাপারে একটা চুক্তি সম্ভবত হয়েছে, 7 কোটি ভ্যাকসিন নিয়ে আসার সম্ভাবনা রয়েছে। বাংলাদেশ সরকার, আপনি তো দীর্ঘদিন যাবত এই ভ্যাকসিনের ব্যাপারে অনেক কথাই বলছেন আমাদের অনুষ্ঠানে, বাংলাদেশ সরকার কিভাবে সহজে ভ্যাকসিন পেতে পারে, আপনার কি পরামর্শ রয়েছে? সহজে ভ্যাকসিন পেতে পারে সেটা গভর্নমেন্ট অনেক আগে থেকে স্টেপ নিয়েছে, এবং পৃথিবীর বিভিন্ন দেশের সাথে তুলনা করলে রিচ কান্ট্রি গুলোকে বাদ দিয়ে বাংলাদেশ অনেক আগেই আছে, তারা আগেই পাবে। এখন কথাটা হলো তারা কি ভ্যাকসিনটা পাবে সেটা হলো অবস্থা। তার মানে হলো যে যদি এটা ইজি রাখা যায়, ট্রান্সপোর্ট করা যায়, তাহলে এটা ভেরি গুড। এবং আমি শিওর যখন তারা অর্ডার দিচ্ছে তার সাথে শিওর এক্সপার্ট আছে, তাই এই সাইটটা দেখেছে। আমি এটা অত চিন্তা করবো না। যদি 16, 12 থেকে 17 লেভেলও বাংলাদেশ থাকে, তাহলে 2-4 কোটি আমরা হয়তো ডিসেম্বরের মধ্যে পেয়ে যেতে পারি, কিংবা জানুয়ারির মধ্যে পেয়ে যাবো, আর্লি জানুয়ারি হতে পারে। এছাড়াও গভর্নমেন্ট সিরিয়াসলি অন্যান্য কান্ট্রির সাথে, রাশিয়ার সাথে, চায়নার সাথে, এদের সাথেও ট্রাই করতেছে, জাপানের সাথে, যেখানে আর্লি পাওয়া যায়। কারণ ভ্যাকসিন পৃথিবীর বিভিন্ন দেশ তৈরি করতেছে, 200-র বেশি, 205টার মতো। কে কত আগে দিতে পারে সেটা একবার দেওয়া আরম্ভ বলে এর মধ্যে আরো ভ্যাকসিন বাইরে যাবে, যেটা লংজিভিটি আরো বেশি, ইন দ্য সেন্স যে স্ট্যান্ডার্ড টেম্পারেচার বা রুম টেম্পারেচার রাখা যাবে। যদি সেটা বাইরে হয়ে যায় তাহলে তো আমাদের জন্য মানে খুবই খুশির সংবাদ। আইনা তুমি ঘরের ফ্রিজের মধ্যে রেখে দিতে পারো, কেমিস্ট তার ফ্রিজে রেখে দিতে পারে, ইঞ্জেকশন নিয়ে নিয়ে দিতে পারবে। এই ধরনের হয়তো বের হয়ে যেতে পারে, কিন্তু এখনো বাইর হয়নি। যেমন ফ্লু ভ্যাকসিন গুলা, অন্যান্য ভ্যাকসিন গুলো আমরা ফ্রিজের টেম্পারেচার রাখি, আমাদের লন্ডনের জিপিরা একটা সার্টেন টেম্পারেচারে রাখি, আমরা ওই ফ্রিজের টেম্পারেচার মেনটেন করি, সেগুলো কোনো বিরাট ব্যাপার না। ওখান থেকে বাইর হয়ে আপনি 2-1 ঘন্টার মধ্যে দিলেও কিছু আসে যায় না, সাধারণ টেম্পারেচারে কিছু আসে যায় না। তো ওইটাই আমরা করি, আমাদের এখানে বাইর করে আমরা রাখি, আবার নার্স যখন কাজ ফিনিশ করে তখন এট দ্য এন্ড অফ দ্য ডে আমরা ফ্রিজে ব্যাক করে রাখি দিই। কাজে এগুলা খুব ইজি, কমফোর্টেবল হবে এই কারণে যে অ্যাটলিস্ট 2-4-6 ঘন্টা, 8 ঘন্টা, 10 ঘন্টা বাইরে রাখলে কিছু আর কার্যকরতা ক্ষতিগ্রস্ত হবে না। এই ধরনের যদি বের হয়ে যায় তাহলে আরো সুবিধা হবে। তবে হ্যাঁ, আমি আমাদের দেশের গভর্নমেন্টকে অবশ্যই ধন্যবাদ জানাবো, এতে কোনো সন্দেহ নেই। কারণ বাংলাদেশের মতো দেশ, এত লোক, এত গরিব লোক আছে, এখনো পয়সা পাতির এত অভাব, ব্যবসা বাণিজ্যের এত ক্ষতি, তার মধ্যে যে কোটি কোটি মানে পাউন্ড ডলার দিয়ে এগুলো কিনছে, এবং তার পিছে যে ট্রান্সপোর্ট কস্ট আছে, লোক দিয়ে সেগুলো মানুষকে দিতে হবে, এই যে স্টেপটা, এটাকে বোঝায় আর মানুষের জন্য চিন্তা করে, মানুষের প্রতি দরদ আছে, মানুষকে ভালোবাসে, এটা কোনো সন্দেহ নেই। এই লিডারশিপ সেটা আছে, বঙ্গবন্ধুর কাছে যেটা দেখেছে। কাজেই আমরা খুব লাকি যে একটা দেশ দরদি, মানুষ দরদি একটা গভর্নমেন্ট আছে, যারা সাধারণ মানুষের কথা চিন্তা করে, নিজের মতো, নিজের ছেলেপেলের মতো, তাদের অসুবিধা হলে কি করা যায়, কাজে আমরাও দেশের লোক, দেশের করা লাগবে। এটা একটা খুব সুসংবাদ, এবং আশা করি বাংলাদেশের গভর্নমেন্ট যে লেভেলে আছে তাতে তারা সুস্থ চিন্তা করবে, এবং যাতে ম্যাক্সিমাম মিনিমাম টাইমে আনতে পারে এবং ইমিউনাইজ করতে পারে, সেটা তারা করবে, এই বিশ্বাসটা আমার। ধন্যবাদ মুকুল ভাই, ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি এখন যাব আমাদের চট্টগ্রাম ফিল্ড হসপিটালের প্রধান নির্বাহী ডাক্তার বিদ্যুৎ বুড়া কাছে। ডাক্তার বিদ্যুৎ বুড়া, আমরা যেটা বললেন মুকুল ভাই, আসলে বাংলাদেশে তো অনেক মানুষ গরিব, অনেক মানুষ গরিব, এবং যে মানুষগুলো আসলে এই ভ্যাকসিনটা কিনে ব্যবহার করা খুবই কষ্টকর হবে এই অবস্থা, এবং অনেক মানুষ বেকার হয়েছে কোভিড এর কারণে, গ্রামের অনেক মানুষের অবস্থা খুবই খারাপ। এই অবস্থা কি গরিব মানুষের জন্য সরকার কোনো পরিকল্পনা করতে পারে কিনা, আপনার কি পরামর্শ রয়েছে ভ্যাকসিনের ব্যাপারে? আমি তো বিশ্বাস করি অবশ্যই জনবান্ধব সরকার, আওয়ামী লীগ
সাধারণ জনগণ এবং যারা গরিব রয়েছেন তাদের জন্য অবশ্যই একটা বরাদ্দ রেখেছেন, যেই ভ্যাকসিন গুলা গরিব মানুষের জন্য তারা রাখবেন সেটা নিশ্চয়ই ফ্রি বা কস্টে তারা দিবেন। সেটা হয়তো সময়ের সাথে সাথে ভ্যাকসিন যখন আসবে নিশ্চয় কোনো নতুন কোনো পলিসি তৈরি করবেন। ভ্যাকসিন যদি বাংলাদেশে আসে অনন্য, এটা নিশ্চিত যে সরকার কাউকে দিবে কাউকে দিবে না এমন কোনো পলিসি করবে না। সবাই যাতে ভ্যাকসিনের আওতায় আসতে পারে সে ব্যবস্থায় করবেন, সেটা একজন সাধারণ নাগরিক হিসেবে বিশ্বাস করি, এবং প্রত্যেকটা নাগরিকের সে অধিকারটুকু রয়েছে সরকার থেকে ভ্যাকসিন পাওয়ার। ধন্যবাদ বিদ্যুৎ, ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনি সুন্দরভাবে বলছেন। আসলে বাংলাদেশে যে গরিব মানুষ যারা আছে, হ্যাঁ, এই মানুষগুলো যদি ভ্যাকসিন না পায় তাহলে কি হতে পারে, এটা নিয়ে আসলে অনেকেই, আমরা প্রবাসীরা অনেকেই উদ্বিগ্ন। আমি যাব আমাদের অনুষ্ঠান একবারে শেষ পর্যায়ে, যাব আমাদের মাননীয় সংসদ সদস্য সাবেক মন্ত্রী ডক্টর সি বীরেন শিকদার এমপি মহোদয়ের কাছে। বীরেন্দ্র, আমরা যে কথাগুলো বলছিলাম ভ্যাকসিন নিয়ে আজকে মূলত কথা বলছি, আর সমস্যা অন্য বিষয় নিয়ে কথা বলতেছি না, কারণ যেহেতু এখানে বিএনপির জনাব আবেদিন ফারুক ভাই চলে গেছেন, তাই কারণে আমরা শুধু ভ্যাকসিনের, আমরা দেখতে পাচ্ছি যে বেকার সমস্যাটা বেড়ে গেছে। আমরা যে বেকার সমস্যা ছিল বাংলাদেশের 22%, এটাতে 44% কোভিড এর পরে হয়ে গেছে। এই বেকার সমস্যা নিয়ে সরকারের কোনো চিন্তা ভাবনা রয়েছে কিনা বা কোনো পরিকল্পনা আছে কিনা? আপনি জানি আপনি পরিকল্পনা মন্ত্রণালয়ের সংসদ কমিটির সদস্য, এবারে যদি একটু বলেন প্লিজ। একটু আনমিউট করতে হবে প্লিজ। ধন্যবাদ আপনাকে। এ পর্যন্ত যে আলোচনা হয়েছে, ডাক্তার বিদ্যুৎ বড়ুয়া এই মাত্রই কথা বললেন। তো ভ্যাকসিন সম্পর্কে যে কথাটা আসছে, ভ্যাকসিনের ব্যাপারে আমরা ফারুক ভাইও একটি কথা বলে গেছেন, সেই কথাটার পরিপ্রেক্ষিতে কিছু মানে বলা আলোচনা করা হয়নি। সেটা হলো যে আমরা ভ্যাকসিন যে জোগাড় করছি, আমরা সে প্রসঙ্গে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছিলেন যে আমাদের একটি টাকা আমরা সংরক্ষিত রেখেছি, আমরা যে কোনো সময় প্রয়োজন হলেই আমরা ভ্যাকসিন জোগাড় করতে পারবো। তো আমরা তো এক সময় মহামারী বা অতিমারী বাংলাদেশে কিংবা পৃথিবীতে আরো আগেও অনেকগুলো আসছে, যে ইনফ্লুয়েঞ্জাও এক সময় মহামারী অতিমারী হিসাবে অনেক মানুষ মারা গিয়েছিল। তারপরে ইবোলা, তারপরে কলেরা, ম্যালেরিয়া, তারপরে যক্ষা, এ সমস্তগুলো মহামারী অতিমারী হিসাবে পৃথিবীতে আবির্ভূত হয়েছিল। এগুলোকে ইরেডিকেট করার জন্য সে সময় যে ভ্যাকসিন ব্যবহার করা হয়েছিল সেগুলো ফ্রি অফ কস্ট দেওয়া হয়েছিল বাংলাদেশকে। তৎকালীন সময় আমরা বাংলাদেশ হয়তো পূর্ব পাকিস্তান নাম ছিল, পাকিস্তানের অংশ ছিলাম। তো সে সময় আমাদের যে অর্থনৈতিক অবস্থা ছিল, আমাদের যে স্ট্যাটাস ছিল, সেই স্ট্যাটাস কিন্তু আমাদের এখন নেই। আমরা এখন তো সেইভাবে আমরা পরের অন্যের সাহায্য বিনা পয়সায় গ্রহণ করার এই মানসিকতা এখন তো আমাদের নেই। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যেটা এর পূর্বে বিভিন্ন দৈব দুর্বিপাক যখন আমাদের দেশকে আক্রান্ত করেছে, যেরকম আমাদের আইলা, সিডর, এ সমস্তগুলো যখন আমাদের দেশকে আক্রান্ত করেছিল, তখন মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু অত্যন্ত স্পষ্টভাবে বলেছিলেন যে পৃথিবীর কোনো দেশ সাহায্য দিলেই আমরা সাহায্য গ্রহণ করব না, আমাদের সরকারের সিদ্ধান্ত লাগবে যে আমরা গ্রহণ করব কি করব না। কারণ এখন তো আমরা বিনা পয়সায় সাহায্য গ্রহণ করার অবস্থায় বাংলাদেশ নেই। আমরা অবশ্যই এটা আমরা অর্থের বিনিময়ে আমরা কিনেই নেব, কিন্তু আমরা ফ্রি অফ কস্ট আমরা এটা চাইও না, সরকারের পক্ষ থেকে সে জাতীয় সিদ্ধান্ত নাই। সুতরাং আমাদের কারো কাছে দয়া দাক্ষিণ্যের ব্যাপার আমাদের নাই। আমরা দয়া শুধু এইটুকু যে আমাদের দেশকে সরবরাহ করা হবে কি হবে না, সেইটার ব্যাপারে আমাদের যে বৈদেশিক যে প্রচেষ্টা, আমাদের বৈদেশিক কূটনৈতিক যে প্রচেষ্টা সেটা আমাদের চালিয়ে যেতে হবে, এবং সেটাই আমরা অনেকটাই সফল হয়েছি বলে আমি মনে করি। তো নিশ্চয়ই আমরা যে ভ্যাকসিনটা আমরা জোগাড় করতে পারবো। আর যে ইতিমধ্যেই যে সাফল্যর যেটুকু দেখা গেছে, তাতে আমরা আশা করতে পারি যে আমরা টাইম মতো আমরা এটা পাবো। আর একটি কথা, আমাদের যে শাহরিয়ার হাসান সাহেব যে কথাটি বললেন, যে সাম্প্রতিককালে যে ঘটনা, যে ভাস্কর্য স্থাপন নিয়ে যে মৌলবাদীদের যে আস্ফালন, সে আস্ফালন সম্পর্কে যে কথাটি বলেছেন, সে বিষয়ে যেটা বললেন যে এটা সরকারের ব্যর্থতা।
হ্যাঁ, এখন যে আমাদের সুপ্রিম কোর্টের সামনে যে যে ভাস্কর্যটি স্থাপন করা হয়েছিল, যে সেই ভাস্কর্যটি তাদের দাবির পরিপ্রেক্ষিতে সেখান থেকে সরানো হয়েছিল বলে আজকে তারা এই দুঃসাহসটি দেখাচ্ছে। তো এটা অবশ্যই সরকারের সদিচ্ছা এটা ছিল যে সুপ্রিম কোর্টের সামনে যেটা ছিল সেটা একেবারেই কিন্তু ঈদগার সঙ্গে লাগোয়া ছিল, এবং ঈদগাহ থেকে সেটা একেবারেই সামনাসামনি দেখা যেত। সেটা একটি বিষয় ছিল, সেটা কিন্তু সরকার অত্যন্ত সহৃদয়ভাবে বিষয়টা বিবেচনা করেছিল এবং নিরপেক্ষভাবে বিবেচনা করেছিল যে জিনিসটা এখানে না থেকে যদি আর একটু সরে থাকে এবং নামাজ পড়ার সময়, ঈদের জামাত হওয়ার সময় যদি সরাসরি সবার সামনেই একেবারে না পড়ে, চোখে একেবারে না পড়ে, সেই জন্য এটা সরিয়ে দেওয়া হয়েছিল। এটা কিন্তু সরকারের একটা সদিচ্ছা ছিল, কিন্তু সেখান থেকে একেবারে অপসারণ করার সিদ্ধান্ত কিন্তু সরকারের ছিল না। কিন্তু সেই গৃহীত সিদ্ধান্তটি মৌলবাদী যে মহল, তারা যদি সেটা সরকারের দুর্বলতা ভেবে থাকে এবং সেই দুর্বলতার সুযোগে তারা আজকে যে আস্ফালন দেখাচ্ছে, এই আস্ফালনটি সরকার অবশ্যই বরদাস্ত করবে না এবং তার সমুচিত জবাব দেওয়া হবে, সেটাই স্পষ্টভাবে বলা হয়েছে। এবং স্বাধীনতার সপক্ষের শক্তির সবাই প্রায় আজকে ঐক্যবদ্ধ যে এই মৌলবাদীদের এই জাতীয় আস্ফালন কোনো অবস্থাতে আমরা সহ্য করতে আমরা রাজি নই। বাংলাদেশ কিন্তু এই জন্য সৃষ্টি হয় নাই। বাংলাদেশ যে ধর্মনিরপেক্ষতা, সমাজতন্ত্র, গণতন্ত্র এবং বাঙালি জাতীয়তাবাদ, চারটি মূল স্তম্ভের পরে ভিত্তি করেই কিন্তু দাঁড়িয়ে আমরা যুদ্ধ করেছিলাম এবং দেশটাকে আমরা 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে আমরা স্বাধীন করেছি, আমাদের লাল সবুজের পতাকা পেয়েছি। সুতরাং এই ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজের কোনো সুযোগ নাই এবং বাংলাদেশের অস্তিত্ব থাকলে বাংলাদেশের চারটি স্তম্ভও সেখানে তার অস্তিত্ব থাকবে। তো সুতরাং এখানে সরকারের কোনো সেই সদিচ্ছাটি ব্যর্থতা আমি বলবো না, সেই সদিচ্ছাটি তারা যদি দুর্বলতা ভেবে আজকে হয়তো বা এই আস্ফালনটি দেখাচ্ছে, তবে এটার সমুচিত জবাব সরকারের পক্ষ থেকে অবশ্যই দেওয়া হবে এবং ইতিমধ্যেই সরকারের পক্ষ থেকে সেই মেসেজটি দিয়ে দেওয়া হয়েছে। তো সুতরাং আমরা এ নিয়ে আমাদের দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার কোনো কারণ নেই। মৌলবাদী গ্রুপ যারা স্বাধীনতা যুদ্ধের সময় তারা কিন্তু সংখ্যায় খুব মুষ্টিমেয় ছিল, যারা পাকিস্তানি বাহিনীকে সহযোগিতা করেছিল, তাদেরই বংশধরেরা আজকে এই আস্ফালনটি দেখাচ্ছে। তো সুতরাং এদেরকে আমাদের ঐক্যবদ্ধভাবে স্বাধীনতার সপক্ষ শক্তি আমাদেরকে তাদের মোকাবেলা করতে হবে। এ উপরে সরকার এবং সরকারের সঙ্গে আমাদের মুক্তিযুদ্ধের সপক্ষ শক্তি ঐক্যবদ্ধ আছে, আমরা নিশ্চয়ই সেটা করতে পারবো। তো আমি আর আমার কথা আমি আর বাড়াতে চাই না। তো আমি যেটা শেষে যে কথাটি আমি উচ্চারণ করতে চাই সেটি হলো যে কোভিড-19কে আমরা ইতিমধ্যেই যেভাবে আমরা মোকাবেলা করেছি, তারপরে ভ্যাকসিন প্রয়োগ, ভ্যাকসিন নিয়ে আসা, ভ্যাকসিনের প্রয়োগ করার ক্ষেত্রেও আমরা নিশ্চয়ই সফলতা আমরা অর্জন করব এবং আমাদের ভ্যাকসিনের আসার পূর্ব পর্যন্ত আমাদের যে কথাটি ডাক্তার বিদ্যুৎ বড়ুয়া বলেছেন যে আমরা মাস্ককে আমরা অল্টারনেটিভ হিসেবে বিবেচনা করতে পারি, আমাদের ভ্যাকসিনের অল্টারনেটিভ হিসেবে বিবেচনা করতে পারি। তো মাস্কের ব্যাপারেও আমাদের জনমত গঠন করতে হবে, জনগণের অ্যাওয়ারনেস সৃষ্টি করতে হবে। সবাই মিলেই আমরা একসঙ্গে কাজ করব, আমাদের প্রশাসন, আমাদের রাজনৈতিক দল, আমাদের সমস্ত যে শক্তি আছে সব শক্তি প্রয়োগ করেই আমরা জনগণকে সচেতন করে তাদেরকে রক্ষা করার ব্যবস্থা আমরা করব এবং নিশ্চয়ই আমরা সফল হব। আমরা বাঙালি তো সবসময় আমরা সব ব্যাপারেই আমরা জনগণ সবসময় ভালো কাজের সঙ্গে ঐক্যবদ্ধ থাকে, এই ব্যাপারেও নিশ্চয়ই সবাই ঐক্যবদ্ধ থাকবে। আমরা নিশ্চয়ই সফল হব এবং দেশকে আমরা এগিয়ে নিয়ে যাব আমাদের প্রিয় নেত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে। তো আমি আমার কথা এখানে শেষ করছি। ধন্যবাদ আপনাদের সবাইকে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ। ধন্যবাদ জানাই। রূপক, আমি তোমাকে একটা কথা বলতে পারি? মুকুল, আমরা অনুষ্ঠান শেষ করে বলি তারপরে কথা বলি নাকি? না, অনুষ্ঠানের মধ্যে আমি বলতে চাই 2 মিনিটের জন্য। জি বলেন। জি, এটা হইছে ইসলামিক জঙ্গিবাদী শক্তি বাংলাদেশে যে ধারণ করছে তার উপরে। এটা যেহেতু কথা উঠছে, আমি মনে করি আমার একটু বলা উচিত, যাতে মানুষের শ্রোতারা শুনে কেন হচ্ছে। সারা পৃথিবীতে যে মুসলমানদের ধ্বংস চলছে, এটা সৃষ্টি করছে সেই সময়ের শক্তি
ব্রিটিশ এবং ফ্রেঞ্চ কলোনিয়ালিস্ট। তারা ওহাবিজমকে সৃষ্টি করছে, ইবনে ওহাবকে দিয়ে একটা জঙ্গি মুসলিম গ্রুপ সৃষ্টি করছে অটোমান এম্পায়ারকে ধ্বংস করার জন্য, এবং যাতে ব্রিটিশ সেখানে কলোনি করতে পারে। সে জঙ্গি সংগঠন ওহাবিজম, তারা জঙ্গিতে বিশ্বাস করে, মানুষ হত্যায় বিশ্বাস করে, কোন রকম স্মৃতিসৌধ রাখা যাবে না, মরে গেলে কোনো স্মৃতি রাখা যাবে না, কবরের কোনো চিহ্ন থাকতে পারবে না, সবাই সমান। এবং সে নিজে পর্যন্ত জীবিত অবস্থায় এটা প্র্যাকটিস করে গেছে। যেখানে জায়গা দখল করছে আন্ডার ব্রিটিশ, সেখানে তারা মানুষকে তার ধর্মে ওহাবিজমে কনভার্ট করার চেষ্টা করছে, না করলে তাদের মেরে ফেলছে। ইভেন কি ছেলেদের 1 মাসের ছেলেরে পর্যন্ত মেরে ফেলছে, মেয়েদের বিক্রি করে দিয়েছে কঙ্কবাইন হিসাবে, এবং তাদের বলছে তোমার সম্পত্তির কোনো অধিকার নাই, ফ্যামিলির প্রতি কোনো অধিকার নাই, তোমার মেয়েদের প্রতি কোনো অধিকার নাই, এবং এইভাবে তাদের ধ্বংস করছে ওহাবিজম। ওহাবিজম 250 বছরের একটা ধর্ম, এটাকে ব্রিটিশ সৃষ্টি করছে মুসলমান ধর্ম ধ্বংস করার জন্য, ইন্দো-পাক সাবকন্টিনেন্ট করার জন্য হিন্দু মুসলমানের মধ্যে করা হয়েছে। তার নাম ছিল ওহাবিজম। কুইন ভিক্টোরিয়ার সময় তারা নাম বদলাই হাইকোর্টে করে জামাত ইসলাম, ইন্ডিয়ান জামাত ইসলাম। এবং সেই ওহাবিজম, এই যত জঙ্গি দেখেন, ISIS দেখেন, সবকিছু গোড়া হলো সৌদি, আর সবকিছুর মূলে আছে আমেরিকা আর ইসরায়েল। ইন্ডিয়াতে একটা বিরাট সেন্টার এই জঙ্গিদের, প্যাট্রোনাইজ বাই ইসরায়েল এন্ড আমেরিকা। কাজেই যে এই যে আমাদের যত মাদ্রাসা দেখেন, মসজিদ দেখেন, যেই পয়সা সৌদি আরব থেকে আসে সব ওহাবিজমের পয়সা। তারা তাদের পার্টিকুলার কারিকুলাম দেয়, সেইগুলো পড়ানো লাগবে। আপনি চান অ্যাপ্লাই করেন, আপনার পয়সা দিবে মাদ্রাসা করার জন্য, so long you allow your student to follow that curriculum। কাজেই এবং তাদের যারা হুজুর তারা শিক্ষিত, তাদের ওহাবিজমে শেখায়। যারা এইসব কথাবার্তা বলতেছে সব ওহাবি, একটা আমরা যে সুন্নি বলি বা শিয়া বলি তারা না, এটা হলো জঙ্গি সংগঠন। কাজে পয়সা বন্ধ করা লাগবে, এবং প্রত্যেকটা মাদ্রাসায় একটা, যেমন আমাদের একটা সিলেবাস আছে ক্লাস 10 ইন্টারমিডিয়েট পর্যন্ত, ওরকম সিলেবাস দেওয়া লাগবে ডিগ্রি পর্যন্ত, যে ওই সিলেবাসে পড়াইতে হবে। এবং একটা লাস্ট কথা হলো, একটা এক্সাম্পল দেবো, দরকার হলে গভর্নমেন্ট, সরকার তাদের রিলিজিয়াস মিনিস্ট্রি, এই ধরনের লোকজনকে যারা একটু উর্বর মস্তিষ্কের লোক, তাদের আমাদের মুসলমান দেশগুলোকে যারা ইস্টার্ন ইউরোপে ছিল সেখানে পাঠিয়ে দেখা হোক, তাদের কাছে ইসলাম কিভাবে চলতেছে, তাদের মাদ্রাসা কিভাবে চলে, তাদের মসজিদের যারা ইমাম হয় তারা কিভাবে এমপ্লয়েড হয়। সেখানে মসজিদের ইমাম গুলাকে মিনিমাম গ্রাজুয়েট হইতে হয় মাদ্রাসা থেকে, এবং সব গভর্নমেন্টের চাকরি। এবং মুকুল ভাই আমরা আরেকটা অনুষ্ঠান করব, আমরা এইসব বিষয়ে একটা অনুষ্ঠান করব, আশা করি আপনি থাকবেন। এবং আমরা আজকে আসলে আমরা চাচ্ছি যে 1 ঘন্টার ভিতরে অনুষ্ঠানটা শেষ করি। হ্যাঁ, এই কারণে আমরা আজকে অনুষ্ঠান শেষ করতে হচ্ছে। আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি অতিথি প্যানেলে যারা আছেন। আগামীকালকে অনুষ্ঠান হচ্ছে সমসাময়িক বাংলাদেশ সময় রাত 9টা, ইউকে সময় বিকেল 3টা। আমাদের অতিথি প্যানেল থাকবেন মাননীয় সংসদ সদস্য ডক্টর হাবিব মিলাদ মুন্না, এমপি সিরাজগঞ্জ 2 আসনের। থাকবেন বিএনপির কেন্দ্রীয় কমিটির নেতা, খাগড়াছড়ি জেলা সভাপতি ওয়াদুদ ভুইয়া, সাবেক এমপি। থাকবেন ডাক্তার লেলিন চৌধুরী, চেয়ারম্যান হেলথ এন্ড হুপ হাসপাতাল। এবং আগামীকাল অনুষ্ঠান থেকে আমন্ত্রণ রইল। এবং আজকের অনুষ্ঠানে আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বলছি, কোভিড নিয়ে, প্রবাস ধরুন তার শুরু থেকেই কোভিড এর মানুষজনকে সচেতন করার জন্য বিভিন্ন ভাবে আমাদের ডাক্তারদের নিয়ে আসি, আমাদের রাজনীতিবিদদের অতিথিদের নিয়ে আসি। আমরা মনে করি বাংলাদেশে যে কোভিড এর আক্রান্ত সংখ্যা আবার বাড়তে পারে, এর জন্য আজকে অনুষ্ঠানে যে অতিথিরা যেভাবে পরামর্শ দিয়েছেন, সেই পরামর্শটা যদি মেনে চলেন, আপনারা যদি বাংলাদেশের স্বাস্থ্যবিধি মেনে চলেন, তাহলে অনেকেই কোভিড থেকে বাঁচার একটা সম্ভাবনা রয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমাদের অনুষ্ঠান আজকে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। থ্যাংক ইউ।